হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। দোকানদার বলল, এমন কথা বলতে হয় না মা, কে কার ভাগ্যে আছে কেউ বলতে পারে না। উনি যেন কারো ভাগ্যে না থাকে। কথা বলতে বলতে রহিম কাকা শখে ফুচকা বানিয়ে দিল। ফুচকা দেখলে শখের জিভে পানি চলে আসে, আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। স্যার, আপনি খাবেন? অনেক সুন্দর খেতে, সেই মজা। তুমি খাও বেশি করে, তাড়াতাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। মামা আর এক প্লেট দেন। না কাকা, আর দিবে না, এখন দোকান বন্ধ করে দিন। কি, আপনি আমাকে আর খেতে দেবেন না? প্লিজ, আর এক প্লেট খাবো, তারপরে চলে যাবো স্যার। না, বেশি খেলে সমস্যা হবে, রাতে খেতে পারবে না। আর একটা কথা না বলে খেয়ে চুপচাপ চলো। রাক্ষস লোক, আমাকে আপনি খেতে দেবেন না? আমিও যাব না। কি? আমি? আর কিছু বলতে পারলো না আয়ান। শখ একটা ফুচকা তুলে আয়নের মুখে পুরে দিল, যার জন্য আয়ান কথা বলতে পারছে না। এখন কেমন লাগে? আমাকে খেতে দেয় নাই যেমন। বলে রহিম মামাকে টাকা দিয়ে দৌড় দিল শখ। এই মেয়ে একা একা যাবে না বলছি, দাঁড়াও। তারপর আয়ান শখের দেওয়া টাকাটা নিয়ে নিজের মানিব্যাগ থেকে ফুচকার বিল মিটিয়ে শখের পেছনে পেছনে দৌড়াতে লাগলো। এই মেয়েটা আমাকে এত জ্বালায়, কোথায় গেল? যদি কিছু একটা হয়ে যায়। কিছুটা ভয় পেয়ে গেল আয়ান। শখ শখ বলে জোরে জোরে চিৎকার করছে, কিন্তু শখের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ঝড়ের গতিতে দৌড়ে আসছে শখ। শখকে এভাবে দৌড়াতে দেখে আয়ান কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে মেয়েটার, এভাবে দৌড়াচ্ছে কেন? শখ আয়ানের কাছে এসে বলল, স্যার, বাঁচতে চাইলে পালান, ওরা আসছে, মেরে ফেলবে। কারা আসছে? কে মেরে ফেলবে? আপনার যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দৌড় শুরু করুন, না হলে এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার বউটার জন্য খারাপ লাগছে, বেচারে বিয়ে না করেই। বলে শখ দৌড় দিল। শখের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না আয়ান। যেমন ভাবে বলল মনে হয় নিশ্চয় ডাকাত পড়েছে ওর পেছনে। আয়ান আর কিছু না ভেবে শখের পেছনে দৌড় দিল। স্যার, আপনি কত ভালো দৌড় জানেন, আমার পরে এসে আমার আগে চলে গেলেন। আয়ান কোনো কথা না বলে দৌড়ের গতি কিছুটা বাড়িয়ে দিয়ে শখের থেকে কিছুটা দূরে চলে গেল। এতে শখ বেশ ভয় পেয়ে গেল। এই স্যার, আপনি আমাকে রেখে আগে চলে গেলেন কেন? তুমি তো বললে জীবন বাঁচাতে, তাই আর কি, হালকা প্রচেষ্টা। আরে বাবা, আমি বলেছি বলে আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি একা পালাবেন? আমাকেও সাথে নিন। আজব, আমি জীবন বাঁচাতে পালাচ্ছি, তোমার সাথে পালাচ্ছি না, তাহলে তোমাকে সাথে নিব কেন? স্যার, আপনি সত্যি খুব খারাপ লোক। আমি রুহি আপুকে গিয়ে সব বলে দিব। এবার আয়ান থেমে গিয়ে পেছনে ঘুরে শখের কাছে এলো। জানোই যখন আমি খারাপ লোক, তাহলে আসলে কেন আমার সাথে? আমি কি বলেছিলাম আসতে? শখ কিছু বলতে যাবে তার আগেই কুকুর সাতটি শখের কাছে চলে এলো। শখ দৌড়ে আয়নের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। স্যার, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সেই তখন থেকে তাড়া করেছে আমাকে। হোয়াট? তুমি এই কুকুরগুলোর জন্য আমাকে পালাতে বলছিলে? হ্যাঁ, ওরা আমাকে কামড়ে দিতে এসেছিল। আমি তখন আপনার উপরে রাগ করে দৌড়ে বাসায় চলে যেতে লাগছিলাম, আর ওই কুকুরগুলো আমাকে খাও মাও করে ধরেছে। তার জন্যই তো দৌড়ে আসলাম, না হলে কি আসতাম নাকি? আয়ন এবার রেগে গিয়ে বলল, ইউ স্টুপিড বে, ইচ্ছে করছে তোমাকে মারতে, তাই তো? যা খুশি করুন, আগে আমাকে এই কুকুরগুলোর হাত থেকে বাঁচিয়ে দিন। সামান্য কুকুর দেখে ভয় পাও, আবার মুখে বড় বড় কথা বলো। সরি স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো, শুধু আমাকে বাঁচিয়ে দিন। বাকি মিথ্যা কথা কালকে বলবে, কেমন? একদিন এত মিথ্যা কথা শুনতে ভালো লাগছে না। বাকি মিথ্যা কথাটা আমি কাল শুনে নিব, ওকে? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যেবাদী? যাবো না আমি বাসায়, সারা রাত এখানেই থাকবো আমি। ওকে, তোমার ইচ্ছা, আমি চলে গেলাম। থাকো সারা রাত, কুকুরদের সাথে গল্প করো, কেমন? বেঁচে থাকলে কাল দেখা হবে। স্যার, সত্যি আপনি খুব বাজে লোক। আপনার মতো বাজে লোক আমি দুইটা দেখিনি। আমি রুহি আপুকে সব কথা বলে দিব। বেঁচে থাকলে তো বলবে, রাতে থাকলে বুঝতেই পারবে এখানে কি হয়। বড় বড় চুলওয়ালা, সাদা শাড়ি পরা, লাল লাল চোখ, 2 পা পানিতে পড়ে না, শূন্য হাতে একটা মহিলা, রাত 2টোর সময় বের হয়। আজ তো তুমি থাকবে, তোমার সাথে দেখা হবে, আমাকে কালকে গল্প শোনাবে, কেমন লাগে দেখতে আমাকে বলবে, ঠিক আছে? শখ আয়নের কথায় অনেক ভয় পেয়ে গেল।
পারে তো কান্না করে দেবে। এমনিতে সে ভূত অনেক ভয় পায়, তার উপরে এসব কথা। আয়ন ইচ্ছে করে শখকে ভয় দেখানোর জন্য বলছে। আয়ন ভূতে বিশ্বাস করে না, আর না আছে কোনো মহিলা। শখ কোনো কথা বলছে না দেখে আয়ন শখকে ভয় দেখানোর জন্য বলল। শখ, ওই দেখো ওই যে মহিলা আসছে, আমি যাই। কথাটি বলে আয়ন দৌড় শুরু করলো। আম্মু, স্যার দাঁড়ান, আমাকে নিয়ে যান, আমি থাকবো না। শখ কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল, ভয়ে দৌড় দিল। দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। প্লিজ স্যার, আমাকে রেখে যাবেন না, আমি থাকবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর রাগ করবো না, আমাকে রেখে যাবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আয়নকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। এতে আয়নের বেশ খারাপ লাগছে। মেয়েটা এতটা ভয় পাবে সে বুঝতে পারেনি। সে মজা করেছিল যেন শখ যেতে রাজি হয়ে যায়, এখন উল্টো হয়ে গেল। আয়ন শখকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল। শখ, তোমার কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, আমি আছি না। মাথায় হাত বোলাতে বোলাতে বলল আয়ান। শখ আর কিছু বলতে পারল না। শখের কোনো সারা শব্দ না পেয়ে শখকে ডাকতে শুরু করলো। না, এবারও তাই। উপায় না পেয়ে শখকে ধরে নিজের থেকে ছাড়ালো। ও শিট, শখ তো সেন্সলেস হয়ে গেছে, এখন কি করব আমি? সন্ধ্যার পরে এই রাস্তায় কেউ আসে না খুব একটা। কিছুটা দূরে চলে এসেছি আমরা, কিছুটা বাসার দিকে যেতে পারলে দোকান পাওয়া যাবে। আয়ান আর কোনো কিছু না ভেবে শখকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে বাসার অনেকটা কাছে চলে এসেছে। এভাবে ওকে বাসায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না, আগে ওর জ্ঞান ফেরাতে হবে। আয়ন একটা দোকান দেখতে পেল, দোকানে গিয়ে পানি কিনলো। শখের মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। না, মেয়েটার জ্ঞান এখনো আসছে না, খুব বেশি ভয় পেয়েছে মেয়েটা। আয়ন এবার একটু বেশি করে পানি শখের মুখে ছিটিয়ে দিল। এবার শখ চোখ পিটপিট করে খুলে তাকালো। তাকে আয়নকে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে আয়নের হাত ধরে বলল। স্যার, আমাকে রেখে যাবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ, শান্ত হও, আমি তোমাকে রেখে যাব না। দেখো আমরা বাসার কাছে চলে এসেছি, আর 3 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আশেপাশে অনেক মানুষও আছে, দেখো। শখ এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখলো। সত্যি তো তাই, কিন্তু আমি তো। আর কিছু মনে করতে পারলো না শখ। হয়েছে আর একটা কথাও না, এখন চুপচাপ আমার সাথে যাবে। তোমার বাসার লোক নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। আমরা 8টায় বের হয়েছি, এখন 9টা পার হয়ে গেছে। শখ উঠে দাঁড়ালো। আয়ন হাঁটা শুরু করলো। শখ দৌড়ে গিয়ে আয়নের হাত শক্ত করে ধরলো। এমন ভাবে ধরেছে মনে হচ্ছে আয়ন চোর, চুরি করে পালাচ্ছে, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কি হচ্ছেটা কি শখ? এটা কি ধরনের ব্যবহার? আমি তোমার স্যার, ভুলে গেছো? যখন তখন আমাকে এভাবে ধরবে না। আপনাকে বিশ্বাস নেই স্যার, আপনি পালিয়ে যেতে পারেন। আর স্যার তো বাবার মতোই হয়, তাই না? বলেন, হাত ধরলে কিচ্ছু হবে না। আয়ন এবার রেগে গিয়ে বলল। তোমার আমাকে দেখে তোমার বাবা মনে হয়? কোন দিক দিয়ে আমাকে বাবা লাগে দেখতে? না মানে ওই আর কি স্যার, আপনি তো যুবক, ভাইয়ের মতো আর কি। স্যার তো বাবা ভাইয়ের মতোই হয়, তাই না? বলেন স্যার। শখ, তোমার সাহস হয় কি করে আমাকে এসব বাবা ভাই বলার? আমি তোমার স্যার, এসব কথা আমার সাথে বলো কোন সাহসে? সব বাবা, তাহলে কি বলবো? জামাই বলবো? হ্যাঁ, আমি তোমার স্যার, আমাকে স্যার বলবে, শেষ। এত কথা বললে আবার রেখে চলে আসবো। কি? আপনি আমাকে ওখানে রেখে আসবেন? আমি সবাইকে বলে দিব আপনি ওখানে নিয়ে গিয়ে আমার সাথে কি করেছেন। বললে বলবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনি খুব বাজে লোক, আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না। বলে আয়নের হাত ঝাঁকি দিয়ে ছেড়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, আমি যে ওর স্যার হই সেটা কেউ ভুলে গেছে? এই মেয়েকে শিক্ষা দিতে হবে, বড্ড বার বেড়েছে। বলে এর আগে গজগজ করতে করতে চলে আসলো। শখকে গেটের সামনে দেখে রুহি দৌড়ে আসলো। 5 মিনিটের রাস্তা, তোমরা যেতে আসতে 2 ঘন্টারও বেশি সময় পার করে দিয়েছো। পুরো ফুচকার দোকান খেয়ে এসেছো নাকি? এত রাত করলে কেন তোমরা? আয়ন কোথায়? আয়নের থেকে এটা আমি আশা করিনি। ও কি করে পারলো এমন বোকার মতো কাজ করতে? সরি আপু, আসলে 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 আপু, শখ রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, তার জন্য দেরি হলো। পেছন থেকে বলল আয়ান। সে কি? শখ, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? ভেতরে চলে এসো। না আপু, যাবো না, 10টা পার হয়ে গেছে, আব্বু আম্মুরা চলে গেছে আমাকে রেখে, তাই না? আমি আর ভেতরে যাব না, বাসায় চলে যাব। বললেই হলো নাকি? তোমার বাসার সবাই চলে গেছে খেয়ে, শুধু তোমার বোন আছে, তোমার জন্যই অপেক্ষা করছে তোমাকে নিয়ে যাবে বলে। চলো সবাই মিলে খেয়ে নেই। আপু, অনুষ্ঠান শেষ হয়ে গেছে? আজ কিসের অনুষ্ঠান ছিল তাও জানতে পারলাম না।
হ্যাঁ, সবকিছু হয়ে গেছে। তোমাদের তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আসলে না। আজ আমার ছেলের জন্মদিন ছিল। ও আচ্ছা। চলো, আর কোনো কথা বলতে হবে না। তারপরে রুহি শখকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খেতে বসেছে। রুহি শখেও বাসার সবার সাথে খেতে বসিয়ে দিয়েছে, যেহেতু শখ ছিল না। আকাশ বলল, তা শালাবাবু কোথায় ছিলে? জেসানের কেক কাটার সময় তো তোমাকে দেখলাম না। বাহিরে কাজ ছিল, তাই আসতে পারি না। আয়নকে আরেকটু রাগানোর জন্য আকাশ বলল, তুমি কি প্রেম করছো নাকি শালাবাবু? তোমার হাতে কামড় দিয়েছে কে? দেখি দেখি কি অবস্থা হাতের। আরে দুলাভাই, ও কিছু না। আয়নের মা বলল, ও কিছু না মানে কি? সত্যি তো? তোর হাতে কি হয়েছে? আগে খেয়াল করিনি, সত্যি করে বল। তুই আবার প্রেম করছিস না তো আয়ান? মা, কি শুরু করে দিলে বলো তো? আমাকে কি খেতে দিবে নাকি উঠে চলে যাব? আয়নের মা বলল, তুই রেগে যাচ্ছিস কেন? দেখতো তোর হাতের কি অবস্থা, লাল হয়ে আছে, কিছুটা কেটেও গেছে, রক্ত জমাট বেঁধে আছে। ও শুধু তো লাগাসনি। সবার কথা শুনে শখ আয়নের হাতের দিকে তাকালো। সত্যি তো, তখন ভয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড়ে দিয়েছিল। অদ্ভুত বিষয়, এত জোরে কামড় দিলাম, উনি এতটুকু শব্দ করলো না। শখের ভাবনার মাঝে রুহি বলে উঠল, এ কি, তোমার খাওয়া শেষ? শখ, এতটুকু খেলে হবে? এই জন্যই তোমার শরীরের এই অবস্থা, শুকনো একদম। আমি আন্টির থেকে বেশি ভাত খাই, তাই না বলো আম্মু? আম্মু তো আমার থেকেও বড় মাননীয় হাড্ডি মন্ত্রী হয়েছে। হ্যাঁ হয়েছে, অনেক খাওয়া হয়েছে। এবার বাড়ি চল, অনেক রাত হয়েছে। আমি তোর জন্য সারা রাত জেগে বসে থাকতে পারবো না। মহারানী হয়েছেন, ওনার জন্য বসে থাকতে হবে। তুমি ওকে এভাবে বলছো কেন? তোমাকে বলেছিলাম স্যারদের সাথে যেতে পারো। আমি শখকে সুস্থ হলে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আপনি মেয়ে হয়ে কিভাবে দিয়ে আসতেন আমার জানা আছে। আমি যেতে পারতাম না ঠিকই, কিন্তু ভাইকে বললে পৌঁছে দিয়ে আসতো। হ্যাঁ, সেজন্যই যাইনি। আপনার ওই ভাইকে আমার একদমই বিশ্বাস নেই। এমনি আমার বোনকে দেখতে পারে না, যখন তখন শাস্তি দেয়। রাগে না জানি আমার বোনটাকে মেরে কোথায় ফেলে দিয়ে আসবে। আপু চুপ থাকো, তুমি এভাবে কথা বলছো কেন? আয়ান রেগে কিছু বলতে যাবে, তার আগেই আয়নের মা মিসেস নীলিমা চৌধুরী চোখ দিয়ে ইশারা করে না করে দেয়, বুঝিয়ে দেয় তাদের সম্মান নষ্ট হয় এমন কাজ সে যেন না করে। আয়ান রেগে না খেয়ে উঠে চলে গেল। তোর থেকে শিখতে হবে কি করে কার সাথে কথা বলবো। তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু রুহি আপুকে বলতে পারো না। উনি বয়সে আমাদের থেকে বড়, তাই ওনাকে আমাদের সম্মান করা উচিত। রুহি যতই শখে দেখছে, মেয়েটাকে আরো বেশি ভালো লাগছে। মুনতাহার কথায় রাগ হলেও প্রকাশ করলো না। চুপ থাকো, তোমরা ছোট আছো নাকি বাচ্চাদের মতো ঝগড়া করছো? আজ রাতে যাওয়ার দরকার নেই, আজ রাতে আমাদের বাসায় থেকে যাও। তার কোনো দরকার নেই আপু, আমরা কারো বাসায় থাকি না। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে শোনো, একা যাওয়ার দরকার নেই। আমি আয়নকে বলছি, ও তোমাদের নামিয়ে দিয়ে আসবে। অনেক রাত হয়েছে, গাড়ি পাবে না তোমরা। পাগল নাকি? ওই বাজে লোকের সাথে কিছুতেই যাব না। আপু তুমি রাগ করো না, রুহি আপু সত্যি কথা বলেছে। আমি বাইরে গিয়ে দেখে আসছি। হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর নিজের বোনকে রেখে সারাদিন রুহি আপু করছিস কেন? আমি কি মরে গেছি নাকি? এমন করে বলছো কেন? তুমি শুধু বাজে কথা বলো। আমার কথা তো বাজে লাগবেই, আমি মানুষটাই বাজে। ওদের ঝগড়ার মাঝেই আয়ের নিচে এসে হনহন করে বাইরে গিয়ে গাড়িতে বসলো। মুনতাহা আর শখ যখন ঝগড়া করছিল, তখন রুহি তার মাকেই বলে আয়নকে নিয়ে আসতে। আয়ন আসতে না চাইলেও ওর মা জোর করে পাঠায়। শখ আর মুনতাহা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। এটা দেখে আয়ন আরো রেগে যায়। আপু, আমি গাড়ির ড্রাইভার নই, ওদের বলে দাও। এবার মুনতাহা শখের দিকে তাকায়, শখ মুনতাহার দিকে। আপু তুমি যাও, আমি যাব না, আমার ভয় লাগে ওই রাক্ষসটা। আর কিছু বলতে পারলো না। আয়ান চোখ গরম করে তাকালো। তুই বড় না আমি বড়? তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো নাকি? যা গিয়ে সামনে বস, আর একটা কথা বললে তোর খবর আছে। বেচারি শখ নিরুপায় হয়ে আয়নের পাশে গিয়ে বসলো। আয়ান শখদের বাসার সামনে নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও দেরি না করে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা বলল না, চুপচাপ উপরে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা কলেজে গোল হয়ে বসে আছে শখ ও তার দল। কি রে,
কাল মুনতাহা আপু তোকে নিয়ে গেছিল কেন রে? মেধা বলল, মনে হয় ওকে বিয়ে দিবে। ছেলে দেখতে কেমন রে? যাক, একটা বান্ধবীর তো বিয়ে খেতে পারবো। কাব্য বলল, আমার খাওয়া পেলেই হয়েছে, বিয়ে হলে কি আর মরে গেলেই কি। তোর মুখে ঠাডা পড়বে কইলাম কাব্য, সবসময় খালি খাওয়া আর খাওয়া। তুই খাওয়া ছাড়া কি বুঝিস না নাকি? মরলেও বলবি খেতে দিয়ে। আয়শা বলল, আচ্ছা তোদের কথা শুনবো নাকি মুনতাহা আপু কেন শখে নিয়ে গিয়েছে সেটা শুনবো, তাই বল। একদম ঠিক কথা বলেছিস। কুত্তাগুলো সারাদিন ফাও করতেই থাকে। সিএম বলল, দিব একটা থাপ্পড় লাগে। আমরা কুত্তা হলে তুই কি হাতি? দে দেখি তোর কত সাহস। যদি হাপ্পর না দিতে পারিস তোর আজকে খবর আছে, বলে দিলাম। আচ্ছা আমি ঘুমালাম, এতে ঝগড়া শেষ হলে আমাকে ডাক দিস। সবাই মিলে বলল, আচ্ছা ঠিক আছে। একটু পরে আবার বলে উঠলো, এই না। আয়শা বলল, তোর খালি সারাদিন ঘুম আর ঘুম। বল, কালকে কেন নিয়ে গেছিল আপু তোকে? কাকে বলবো? এখানে আমার কথা শোনার মতো কেউ আছে? আয়শা বলল, তোর কি আমাদের চোখে পড়ে না? তোরা কি আদৌ আমাকে কথা বলতে দিচ্ছিস? এবার সবাই চুপ হয়ে গেল। তারপর শখ সবাইকে সবকিছু বলে দিল। সবটা শুনে কেউ শখের কথা বিশ্বাস করলো না, মজা ভেবে উড়িয়ে দিল। আমেরিকার ব্যস্ত শহরে অন্ধকার রুমে বসে আছে এক যুবতী কন্যা। তার সামনে পুরো রুম জুড়ে আয়নের ছবি। মেয়েটি বলল, না তুমি আমাকে বুঝলে আর না আমার ভালোবাসাটা বুঝলে আয়ান। তোমাকে পাওয়ার জন্য আমি কি করিনি। আজ সবকিছু হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য আয়ান। তাতে কি, এখনো হাল ছেড়ে দেইনি আমি। রেডি হও, আসছি আমি। তুমি আমাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। আমার পড়াশোনাও শেষ এবার। তুমি আমাকে কোনোভাবেই না করতে পারবে না। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। বলে মেয়েটি আয়নের ছবি বুকে নিয়ে হাসছে। হে শখ, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি ভালো আছি। কিছু মনে না করলে আমরা কোথাও বসে কথা বলতে পারি? এখানেই বসেন, আমরা এখানে বসে কথা। আয়েশা বলল, না রে শখ, এখন আয়ান স্যারের ক্লাস আছে, সময় নেই, চল। সকালে সালাম দিলাম, কেমন ভাব করলো, আমাকে চেনেই না, ভাব দেখে চলে গেল। আমি ওনার ক্লাস করব। আয়েশা বলল, তোর মাথা ঠিক আছে শখ? স্যার যদি জানতে পারে তাহলে তুই শেষ। সেটা আমার ইচ্ছে। আমি কি স্যারের বউ নাকি যে উনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারবে? যাব না আমি, দেখি উনি কি করতে পারে। চলুন আয়েশ ভাইয়া। বলে আয়েশের সাথে চলে গেল শখ। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। হলোটা কি শখের? আয়ান ক্লাস শেষ করে বেরিয়েছে। মেয়েটাকে তো ক্লাসে দেখলাম না, গেল কোথায় মেয়েটা? সকালে তো দেখলাম কলেজে এসেছে। ভাবতে ভাবতে আয়ান ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই চোখ যায় আয়াস আর শখের দিকে। আয়নের মাথায় আগুন ধরে গেছে শখকে একটা ছেলের সাথে দেখে, তাও আবার একা। রাগে গজগজ করতে করতে চলে গেল আয়ান। কিছু একটা ভেবে আবার ফিরে আসলো। আয়াস, আমার জানা মতে তুমি এই কলেজের টিচার বা স্টুডেন্ট কোনোটাই নও। তুমি বাইরের ছেলে হয়ে আমাদের কলেজে এসে এভাবে কলেজের ছেলে মেয়ের সাথে এভাবে ঘোরাঘুরি করতে পারো না। একদিন হলে মানা যায়, কিন্তু প্রতিদিন কলেজ কর্তৃপক্ষ এটা মানবে না। এই কলেজের একটা নিয়ম আছে। আয়ান প্লিজ তুমি চুপ করো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তার আগে শখের সাথে আমার কিছু কথা আছে, বলে নি। তোমার সাথে আমি পরে কথা বলছি। আয়াস, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি এই কলেজের টিচার। তোমার পড়াশোনা শেষ, তুমি কোথায় জব করবে? তা না করে আমাদের কলেজে মিথ্যা পরিচয় ঘুরে বেড়াচ্ছ। তুমি জানো এর জন্য তোমাকে শাস্তি দিতে পারি। চুপ থাকবে আয়ান। আমি কি করব না করব এখন তোমাকে বলে করতে হবে? হ্যাঁ, আমাকে বলেই করতে হবে, কারণ এই কলেজের টিচার আমি। তাই সকল ছাত্র ছাত্রীদের দিকে খেয়াল রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এদিকে শখ আয়ান আর আয়াসের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, তাই চুপ করে আসছে। কিন্তু আয়াস মিথ্যা কেন বলল? আমি তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি আমাকে ভালো করেই চেনো আমি কেমন। তোমাদের কলেজের পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। এখন যাও তো, আমার একা ছেড়ে দাও। এবার আর আয়ান নিজেকে ঠিক রাখতে পারলো না। আয়াসের শার্টের কলার ধরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কথা বলার? তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি শিক্ষকের উৎস যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যায়। কতটা জঘন্য তুমি আয়াস! তুমি এমন ব্যবহার করছো কেন আয়ান? কলেজে কি আর ছাত্রছাত্রী নেই? শুধু শখের দিকে খেয়াল রাখলেই হবে? যাও গিয়ে আরো স্টুডেন্ট আছে ওদের খোঁজ নাও। আয়াস, তুমি একজন শিক্ষক, আর শিক্ষকের এটা কেমন ব্যবহার? ব্যবহারের এখনো কিছুই দেখোনি তুমি। তোমাকে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। তুমি যে ভুল করেছো, যারা যারা তোমাকে সাহায্য করেছে
সবাইকে শাস্তি দিব আমি। বাবা, তোমার তো লাগছে কেন? তাও আবার একটা মেয়ের জন্য। তুমি তো মেয়েদের ধারেও যেতে না, এমন ভাব দেখাচ্ছ। শখ তোমার ছাত্রী না, ঘরের বউ। আয়াস, বলে আয়ান আয়েশের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। তোমার সাহস কি করে হয় এসব বলার? একে তো অন্যায় করেছো, তার উপরে উল্টাপাল্টা কথা বলছো। তোমাকে তো আমি। তাহলে কি করবো আয়ান, তুমি বলো। আমি শখকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা বলার জন্য ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি তো বলতেই দিচ্ছ না। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করেছি। বিয়ে করতে চাওয়াটা যদি অন্যায় হয় তাহলে হ্যাঁ, আমি সেই অন্যায়টা করেছি। আমি শখকে ভালোবাসি কথাটা শোনা মাত্রই আয়নের ভেতরটা ধক করে উঠল। বুকে তীব্র ব্যথা অনুভব করলো সে। মনে হচ্ছে আয়েশকে এখানে শেষ করে দিবে এই কথাটা বলার অপরাধে। আয়াস, তুমি এখান থেকে চলে যাও। এটা প্রেম ভালোবাসা করার জায়গা না। তুমি এসব কথা বাইরে বলবে, কিন্তু কলেজের মধ্যে এসব কিছু করতে পারবে না। এরপরেও যদি দেখি সত্যি তোমার বিরুদ্ধে স্টেপ নেব। আয়নের কথায় আয়েশ রাজি হয়ে যায়। ঠিক আছে আয়ান, আমি চলে যাচ্ছি, আর আমি বাইরেই শখের সাথে কথা বলে নেব। বলেই চলে গেল আয়াস। শখ ভয়ে কাঁচোমাচো হয়ে গেছে। আয়নের দিকে তাকাতেই ভয় লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শখ। আয়ন খুব শান্তভাবে বলল, আমার কেবিনে এসো শখ। বলেই চলে গেল। আয়নের এমন শান্ত থাকাটা শখের ভেতরটা ছারখার করে দিচ্ছে। ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখন কি করব আমি? স্যারের কেবিনে যাব? যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে, হায় আল্লাহ, এখন আমি কি করব? কেন যে ক্লাসটা করলাম না? এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাও। ক্যান্টিন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে আয়নের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে শখ। মনে প্রচুর ভয়। কিরে, ওইদিকে কোথায় যাচ্ছিস? আজ ক্লাস করিসনি? মজা বুঝতে পারবি শোনা। কাল সবার মা বাবাকে ডেকে পাঠিয়েছে স্যার, আজকে যারা ক্লাস করেনি। শখ পেছনে ঘুরে সবাইকে দেখতে পেল। ওদের দেখে এবার কান্না করেই দিল শখ। শখ হঠাৎ করে এভাবে কান্না করে দিবে কেউ ভাবতে পারেনি। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? শখ কোনো কথা বলছে না। সবাই এবার একটু ভয় পেয়ে গেল। অস্থির হয়ে বলল আয়েশা, কান্না করে না সোনা, বাবুই পাখিটা আমার, লক্ষ্মী বোন আমার, বল না, আমার খুব চিন্তা হচ্ছে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলল শখ। শখ, তুই এবার গেলি রে। আজ তুই আয়ান স্যারের হাতেই শেষ। আমি শুনেছি ঝড় আসার আগে আবহাওয়া শান্ত থাকে। স্যার তোর সাথে শান্তভাবে কথা বলেছি, তার মানে আজ তুই শেষ। তুই চুপ করবি? দেখতে পাচ্ছিস তো মেয়েটা এমনিতেই কতটা ভয় পেয়ে আছে, তার ওপর ওকে আবার ভয় দেখাচ্ছি। আরে কিচ্ছু হবে না, তুই ক্লাস করিসনি তাই হয়তো একটু বকে দিবে। যা তো, তুই কারো কথায় কান দিস না। সবাই মিলে শখকে ভরসা দিয়ে পাঠালো। শখ যেতে না চাইলে আয়েশা বলল, বেশ, তোর সাথে আমরাও যাব। ওকে চল তাহলে সবাই। আসতে পারি স্যার? এসো। স্যার, আমাকে ডেকে আনলেন যে, কিছু বলবেন? শুধু তোমাকে আসতে বলেছি। মেধা, সিয়াম, কাব্য, আয়েশা, আমান, স্নেহা এদের নয়। শখ সহ বাকি সবাই ভয় পেয়ে গেল। আসলে স্যার, কোনো কথা শুনতে চেয়েছি? তোরা সবাই চলে যা, স্যার কি বলে আমি শুনে আসছি। সবাই চলে গেল। খুব ভয় পাচ্ছে শখের জন্য। মাঠে বসে চিন্তা করছে সবাই। কলেজে এসেছো কিন্তু ক্লাস করোনি কেন? আয়নের কথার কোনো উত্তর দিতে পারলো না শখ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি কি কানে শুনতে পাও না, বা কানে কম শোনো? কোনো সমস্যা আছে তোমার কানে? না স্যার। তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আজ ক্লাসে আসোনি কেন? তোমার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। তোমার বাবা মায়ের নাম্বার চেয়েছি, কোনো কৈফিয়ত শুনতে চাইনি। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন স্যার? নাম্বার কালকে দিই, আমার মনে নেই। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি, সেটা নিশ্চয়ই জানো। জি স্যার। আয়াসের সাথে কি করছিলে ক্লাস বাদ দিয়ে? কিছু লিখতে লিখতে বলল আয়ান। বসে গল্প করছিলাম। ক্লাস বাদ দিয়ে কলেজে কি গল্প করতে আসো? না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। প্লিজ আমার আব্বু আম্মুকে কিছু বলবেন না, ওনারা শুনলে খুব কষ্ট পাবে। অন্যায় করার আগে মনে ছিল না? সরি স্যার। ওই ছেলের সাথে তোমার এত কিসের ঘোরাঘুরি? বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার জন্য আরো 4-5টা ছেলে মেয়ে এমন হয়ে যেতে পারে। স্যার, আপনি যা ভাবছেন তেমন কিছুই না, আর আমি এমন কোনো কাজ করিনি যে ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। আয়নের ইচ্ছে করছে শখে এখনই শেষ করে দিতে, কিন্তু রাগটা দমিয়ে বলল, তাই নাকি? এখন সবকিছু তোমার থেকে শিখতে হবে আমার?
বাইরে ছেলে কলেজের ভেতরে প্রবেশ করেছে, তার সাথে প্রায় তোমাকে দেখা যায়, কারণ কি? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আপনার কোনো অধিকার নেই এসব প্রশ্ন করার। আয়ান আর চুপ থাকতে পারলো না, রেগে উঠে দাঁড়ালো। তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? তুমি জানো এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে? শাস্তি আপনি আমাকে দিতেই পারেন স্যার, কিন্তু আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার। শখের এই কথা শুনে আয়ান শান্ত দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। আয়নের এমন শান্ত চাহনি শখের দেখার ক্ষমতা নেই, তাই মাথা নিচু করে ফেলল। আয়ান শখের দিকে কিছুটা এগিয়ে গেল। শখ ভয়ে পিছিয়ে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল। আয়ান এক হাত দিয়ে দেওয়ালে চেপে ধরল, তারপর শান্তভাবে বলল, আমার কোনো অধিকার নেই তাই না? তাহলে কার আছে? ওই আয়াসের? তুমি ওকে ভালোবাসো, বিয়ে করবে তাই না? ভয়ে মাথা নিচু করে আছে শখ। এখন কথা বলার মতো সাহস নেই তার। আয়ান শখের কাছে থাকায় শখ বুঝতে পারছে আয়ান কতটা রেগে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আয়নের গরম নিঃশ্বাস শখের মুখে পড়তেই শখ কেঁপে কেঁপে উঠছে। স্যার সরুন, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। আয়ন রেগে চিৎকার করে বলে উঠল, এখন তোমার ক্লাস আছে তাই না? যখন ক্লাস টাইমে ক্লাস না করে আড্ডা দিচ্ছিলে তখন মনে ছিল না? আয়নের চিৎকারে ভয়ে কেঁপে উঠল শখ। আপনি আমার স্যার, বাসার লোক না যে এভাবে আমার সাথে কথা বলবেন। আমি ছেলেদের সাথে আড্ডা দিই নাকি মেয়েদের সাথে আড্ডা দিই তাতে আপনার কি? শখ, আয়ন শখকে মারতে গিয়েও মারতে পারল না। চলে যাও আমার মুখের সামনে থেকে। আর এক মুহূর্ত তোমার মুখ দেখতে চাই না আমি। তোমার মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়। বলে রেগে টেবিলের সবকিছু ভাঙচুর শুরু করে দিল। টেবিলে পানির গ্লাস ছিল, কিছুটা পানি খেয়ে গ্লাসটা এত শক্ত করে ধরেছে গ্লাস ভেঙে কাচের টুকরো আয়নের হাতে ঢুকে গেল। সাথে সাথে রক্ত ঝরা শুরু হলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। একটা কথা শুধু মনে হচ্ছে, আমি তোমার মুখও দেখতে চাই না। খুব কষ্ট হচ্ছে শখের। আচ্ছা, উনি আমার মুখ না দেখলো তাতে আমার কি? আমার কেন কষ্ট হচ্ছে? উনি আমার মুখ দেখলেই কি আর না দেখলেই কি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। শখ চলে যেতে লাগলে দেখলো আয়ন পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। শখ আয়নের কাছে যেতে লাগলে আয়ন বলল, তুমি যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করেছো এর পরিণাম খুব খারাপ হবে। এখনই বেরিয়ে যাও, মুখ দেখতে চাই না আমি তোমার। চিৎকার করে বলল। কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারল না শখ, দৌড়ে বাইরে চলে গেল। আমি চলে যেতে বললাম আর সত্যি চলে গেল? বাহ, খুব ভালো। আয়নের ভীষণ অভিমান হচ্ছে শখের উপরে। শখ কিছু একটা ভেবে আবার ঘুরে আসলো। এসে কোনো কথা না বলে আয়নের হাত থেকে কাজগুলো তুলতে যাবে তার আগেই আয়ন বলে উঠল, স্যারের রুমে প্রবেশ করতে হলে স্যারের অনুমতি নিতে হয়। তুমি জানো না? নাকি নতুন করে শেখানো লাগবে? শখ কোনো কথা না বলে দরজার কাছে চলে গেল। আসতে পারি স্যার? না, কিন্তু আমি আসবই। তোমাকে আসতে আমি নিষেধ করলাম না? তুমি তাও কেন আসলে? স্যারের কথা অমান্য করার শাস্তি তুমি পাবে। সেসব শাস্তি আমাকে পরে দেবেন। দেখি এদিকে আসুন, লক্ষ্মী স্যারের মতো এখানে বসুন। এতদিন লক্ষ্মী ছেলে শুনে এসেছি, আজ নতুন শুনলাম লক্ষ্মী স্যার। কথাটা বলে শখের দিকে তাকালো। আয়নের চোখের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেয়ে গেল। চোখ একদম লাল হয়ে গেছে। এর আগেও আয়নকে রেগে লাল হতে দেখেছে, কিন্তু আজকে প্রয়োজনের থেকে বেশি লাল হয়ে আছে। হয়তো কিছু একটা বললেই কান্না করে দিবে। শখ আর কোনো কথা না বলে আয়নকে ধরে বসালো। স্যার, আপনি ঔষধ কোথায় রাখেন যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। থাক, আমার জন্য কাউকে আলকা দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি। আপনি আসতে পারেন শখ। ভাব নেওয়া হয়েছে? তাহলে বলেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বলেন। বলবো না, যা হয় আমার হবে, তোমার এত ভাবতে হবে না। ভাবতে হবে? আপনার কিছু হয়ে গেলে এতগুলো ছাত্রীদের কে পড়াবে? ও, তুমি ওদের কথা ভাবছো? তোমার কিছু হবে না মানে? কিছু না, আমি রেগে যাওয়ার আগে চলে যাও। বললেই হলো নাকি? আমি আপনাকে ওষুধ না লাগিয়ে কোথাও যাব না। আমি মরে যাই তাতে তোমার কি? কথাটা শেষ হওয়ার আগেই শখ আয়নের মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, এই চুপ, এগুলো কি ধরনের কথা? একদমই বাজে কথা বলবেন না। আয়ন এক হাত দিয়ে শখের হাতটা সরিয়ে দিল। বাজে কথা? আর একটা কথা বললে আমি নিজেই আপনার গলা টিপে দিব। আমি তোমার স্যার, তুমি কি ভুলে যাচ্ছ? আমি পারিনি শুধু শাস্তি দিতে। দূর, আপনার সাথে কথা বলাই বৃথা, আমি নিজেই খুঁজে নিচ্ছি। অনেক খোঁজাখুঁজির পরে ওষুধের বক্সটি পেল শখ।
তারপরে যত্ন সহকারে আয়ান হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিল। এতক্ষণ আয়ান অপলকভাবে তাকিয়ে শখকে দেখছিল, সেদিকে শখের কোনো খেয়ালই ছিল না। এবার মাথা তুলে তাকাতেই দেখলো আয়ান শখের দিকে তাকিয়ে আছে। আগে কোনোদিন আমাকে দেখেন নাই, এভাবে তাকিয়ে থাকলে চোখে ময়লা ঢুকে যাবে। আমার চোখে ময়লা ঢুকে যাবে এটা না দেখে তোমার চুলে পোকা ঢুকে গেল, ওটা আগে বের করো। কি আপনি এখন আসতে পারেন শখ। কি মানুষ রে বাবা, এতক্ষণ ধরে উপকার করে দিলাম, কোথায় ধন্যবাদ জানাবে তা না, উল্টা আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলেছিলাম এসে আমার উপকার করুন। আপনি তো আচ্ছা খারাপ মানুষ, আর কোনো দিন আপনার উপকার করতে আসবো না। এখন আবার ঢং করে আপনি করে বলা হচ্ছে, থাকেন আপনি, আর কোনো দিন আপনার সামনে আসবো না, চললাম। বলেই শখ চলে গেল। এই মেয়ে শোনো। আয়ান উঠতে যাবে, হাতে ব্যথা পেয়ে আর উঠতে পারলো না। কি মেয়ে রে বাবা, উপকার করে 100টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমার সামনে আসবে না, তাহলে কার সামনে যাবে? আয়াসের কাছে গেলে যাবে, তাতে আমার কি? হ্যাঁ হ্যাঁ, আয়েশের সাথেই দেখা করতে যাব, টাটা। এই মেয়ে, তোমাকে কিন্তু। শখকে আর কে পায়, দিল ধর। একটি মেয়ে বলল, একটা কাজ তোমাদের দ্বারা হয় না। কি করো বসে বসে? আজই আমি আমার আইনের কাছে চলে যেতে পারতাম, এখন আরো 6টা মাস অপেক্ষা করতে হবে। সবটা তোমাদের জন্য হয়েছে, আমি তোমাদের শেষ করে দিব। মাস্তানটা বলল, ম্যাডাম আপনি শান্ত হন, ওরা আসলে বুঝতে পারে নাই, নতুন তো তাই ভুল করে ফেলেছে, আর হবে না, এবারের মতো মাফ করে দিন প্লিজ। মেয়েটি বলল, কিসের মাফ? আর আপনি নতুন লোকদের দিয়ে আমার কাজ করাচ্ছেন? হাউ ডিয়ার ইউ, আপনার সাহস কি করে হয়? আমি আজই আপনাদের হোটেলে ছেড়ে অন্য হোটেলে চলে যাব, জাস্ট 10 মিনিট, ওকে? লোকটি এবার মেয়েটির পায়ের নিচে বসে পড়ল। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আমরা কি কোনোদিন ভুল করেছি? এবারই শুধু ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন ম্যাডাম। মেয়েটি রেগে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলল, এখনই আমার মুখের সামনে থেকে চলে যান সবাই, আপনাদের মুখ দেখতে ইচ্ছে করছে না। আপনাদের একটু ভুলের জন্য আমি আমার আইনের কাছে যেতে পারলাম না। বলে মাটিতে বসে কান্না করা শুরু করলো মেয়েটি। সবাই চলে গেল। হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই পেছনে তাকালো মেয়েটি। তুমি এখানে? তোমার তোর বা ছেলেটি বলল, দেখো আমি তোমার কথায় বাংলাদেশে যাই তোমাকে খুশি করার জন্য। তোমার আয়ান যেন তোমাকে রেখে অন্য কাউকে ভালো না বাসে সেদিকে খেয়াল রাখার জন্য। কিন্তু গিয়ে আমার কি লাভ হয় বলো তো? তুমি সেই কষ্টই পাচ্ছ। তোমার কষ্ট যে আমার সহ্যই হয় না। তুমি বুঝবে কবে বলো তো? আমি আর বাংলাদেশে যেতে পারবো না। দেখো, পাগলামি করার সময় না এটা, ওকে? আর আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দাও। কি মনে করেছো আমি তোমাকে চিনি না, নাকি তুমি আমাকে ভালোবাসো এটা বুঝি না? আমি সবকিছু বুঝি, কিন্তু বুঝেও লাভ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু আয়নকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি জানি একতরফা ভালোবাসা খুবই পোড়ায়, বাঁচতে দিবে না তোমাকে, তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি তোমাকে একাই সারা জীবন ভালোবেসে যাব। তুমি যখন বুঝেই ফেলেছো তখন আমি তোমাকে নিজের করে না পাই, কিন্তু তোমাকে তোমার খুশির জন্য সাহায্য তো করতেই পারি। তোমার সুখই আমার সুখ। বেশ, তবে তাই হোক। তুমি আজই বাংলাদেশে ফিরে যাবে? ছেলেটি বলল, ঠিক আছে, আমি আজই বাংলাদেশে চলে যাব। এবার খুশি তো? মেয়েটি শুকনো হাসি দিল। তা দেখে ছেলেটি বলল, গুড, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, সবসময় হাসি খুশি থাকবে কেমন? তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি। বলেই ছেলেটি চলে গেল। মেয়েটি ছেলেটির যাওয়ার প্রাণে তাকিয়ে থেকে একটি দীর্ঘ শ্বাস ছাড়ল। বাবা, আমার সহ্য হচ্ছে না। কেন? আমি অপেক্ষা করতে পারবো না, আমি কালকেই ওকে মেরে ফেলবো। শুন কলিজা আমার, এমন করে না। আমি প্রায় 13 বছরের মতো অপেক্ষা করেছি, আর মাত্র কয়টা মাস, তাহলে শখের 18 বছর পূর্ণ হবে। ওকে দিয়ে সব কাজ করে নিয়ে ওকে মেরে ফেলবো, শেষ। রাখো তোমার কয়টা মাস, এত অপেক্ষা করে কি হবে? তুমি বললেই শখ কি তোমাকে সবকিছু দিয়ে দিবে? আলবাত দিবে। শখ আমাকে খুব ভালোবাসে, আবার অনেক বিশ্বাসও করে। আমি যদি মুখ ফুটে বলি, আমার জন্য জীবনও দিয়ে দিতে রাজি হবে। যদি শোনে তুমি ওর বাবা মার খুনি, তাহলে কি দিবে? যদি জানতে পারে তোমার জন্য শখ তার ছোটবেলা হারিয়েছে, বাবা মায়ের ভালোবাসা হারিয়েছে, ছোটবেলায় কত দুঃখ কষ্ট পেয়ে মানুষ হয়েছে। কিসের দুঃখ কষ্ট? আহনাফ সাহেব ওকে যথেষ্ট ভালোবাসে। আহনাফ সাহেব ও তার স্ত্রী শখের নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। শখের যে বাবা মা নেই, এটা ওরা কোনোদিনই বুঝতেই দেয়নি।
তুমি নিজেও নষ্ট হয়েছে, আমার ছেলেটাকেও নষ্ট করে ফেলেছো। ছেলেটা আমার আগে কত ভালো ছিল, নিজের বোনকে কত ভালোবাসতো। কিসের নিজের বোন? মায়ের পেটে তো আর বোন নয়। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এসব চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দাও। বাবা, আমার মনে হয় মা ঠিকই বলেছে। আমরা সত্যি ভুল করছি। এটা তো অন্যায়, তাই না বলো? দিলে তো ছেলেটার মাথা খারাপ করে। তোমাকে এখানে আসতে কে বলেছে? বেরিয়ে যাও বলছি। ছেলের মাথা খারাপ আমি না, তুমি করে দিয়েছো। আমার ছেলের ভালো মাথাটা খারাপ করে দিয়েছো তুমি। আমি আর কিছু করতে দেব না। রেগে লোকটি মহিলাকে একটি রুমে আটকে দিল। তুই তোর মায়ের কথা কানে নিবি না কলিজা। তুই ভুলে যাস না, আমি এসব কার জন্য করছি? সব তো তোরই জন্য করছি, তাই না বল? আমরা না থাকলে তোকে কে দেখবে? আমরা ছাড়া তোর আর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ না করুক, আজ যদি আমরা মরে যাই তাহলে তোর কি হবে বুঝতেই তো পার। বাবা, তুমি ঠিক কথা বলেছ। এদিকে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরল শখ। টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। আসছে মহারানী রাজকার্য উদ্ধার করে। এখন যে একটা কথা বলবো তার কোনো উপায় নেই। বাবা মায়ের আদরের মেয়ে, কিছু বললেই বাবা মায়ের গায়ে ফুসকা পড়বে। আচ্ছা, মেয়েটা বাসায় আসতেই পারলো না তো শুরু হয়ে গেল। মুনতাহা বাসা থেকে বেরিয়ে গেল। কি হয়েছে আম্মু? আপু রেগে আছে কেন? আর বলিস না, তোর বাবা তোর জন্য চকলেট নিয়ে এসেছে আর মুনতাহার জন্য আইসক্রিম। সেটা নাকি ওর পছন্দ না, উনি নিবেন না, চকলেট নিবে। তোর বাবা দেয়নি, তাই রেগে আছেন মহারানী। আচ্ছা, দিয়ে দিলে কি হতো? শুধু শুধু আপুকে রাগিয়ে দিলে তোমরা। বলে চলে গেল শখ। কি হচ্ছে মেয়েটার? মনে হলো মন খারাপ। বলেই তিনি নাস্তা তৈরি করতে চলে গেলেন। এদিকে মুনতাহার আগে গজগজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। তাই ভাবলো একটু ফুচকা খেলে মন্দ হয় না। ফুচকা মুনতাহার খুব ফেভারিট, খেলে মনটা ভালো হয়ে যাবে। যে ভাবা সেই কাজ। মুনতাহা ফুচকার দোকানের দিকে হঠাৎ করে ঝড়ের গতিতে একটি গাড়ি এসে মুনতাহাকে ফেলে দিল। এই ছাগলের বাচ্চা, চোখ কি হাতে নিয়ে গাড়ি চালাস নাকি গাড়ি সব পুরো রাস্তা তোর বাপের? মুনতাহার বকবকানি শুনে গাড়ি থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, ফর্সা শরীরে কালো রঙের শার্টটি বেশ মানিয়েছে। যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই লোক দেখলে। এক কথায় দেখতে মাশাআল্লাহ। হাউ ডিয়ার ইউ! তোর সাহস হয় কি করে আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? আমি চাইলে তোমার কি করতে পারি জানো তুমি? তুই আবার কি? তুই হলি চমরকম মাল। একে তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। রাস্তা সরকারের, তোর বাপের না। এখন থেকে চোখ কপালে তুলে না রেখে গাড়ি চালাবি, ওকে? বলেই মুনতাহা চলে যেতে লাগলো। সাথে সাথে যুবকটি মুনতাহার হাত খপ করে ধরে ফেলল। টেনে মুনতাহাকে তার সামনে দাঁড় করিয়ে দিল। হেই, তুই জানো আমি কে? তুই কুচু, তুই ঘোড়ার ডিম। ছাড় আমাকে। তোর সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আজ পর্যন্ত তৌসিফ আহমেদ শুভ্রর সাথে কেউ গলা তুলে তো তোর জোরে কথা বলে নাই। আর তুমি কিনা বাচ্চা মেয়ে হয়ে সমানে তুই তুকারি করে যাচ্ছ। যা ইচ্ছে তাই বলছো। এবার দেখো আমি তোমার কি হাল করি। শুভ এবার মুনতাহার দিকে এগোতে যাবে, তার আগেই মুনতাহা শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব লোক, একে তো অন্যায় করেছেন, তারপরে আমাকে না বলে আমার অনুমতি ছাড়াই আমাকে ধরে আছেন। আবার উল্টাপাল্টা কথাও বলছেন। শালা, তোকে তো আজ আমি চিবিয়ে খেয়ে ফেলবো। শুভ গালে হাত দিয়ে বলল, হাই, কি তেজ তোমার! তুমি যদি জানতে আমি কি, এমন দুঃসাহস কখনোই দেখাতে না। যাই হোক, তোমার সাহস আছে বলতে হবে। বেশ ভালো লাগছে। চাইলে তুমি আমার এক রাতের সঙ্গী হতে পারো। চুপ, একদম চুপ। আমাকে যা বলার বলবে। বাবা মা একদম টানবে না। তুমি জানো আমার এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে পাগল। আর সেখানে আমি তোমাকে নিচে অফার করছি। তোর বাপের মেলা টাকা থাকতে পারে, বাপ যেমন ছেলে তেমন। বাবা মায়ের শিক্ষা পেলে কোনো সন্তান এমন হতে পারে না। তুই টাকা দিয়ে সবকিছু কিনতে পারবি, কিন্তু আমি মুনতাহাকে না, ওকে? ও, মুনতাহা, নাইস নেম। প্রচুর ভালো লাগছে। আই লাভ ইউ মুনতাহা। আমি তোমাকে বিয়ে করতে চাই। একদিনের জন্য না, সারা জীবনের জন্য চাই। তুমি কি আমার বউ হবে? আহা, গরু চোরের শখ কত রে? বামন হয়ে চাঁদ হাতে বাড়াতে চাস? শালা লুচ্চা বেটা, মেরে দাঁত ভেঙে ফেলবো। যা মুখের সামনে থেকে সর। ইস, এইভাবে বলো না, এইখানে লাগে। বলে মুনতাহা চলে গেল। মুনতাহার পেছনে পেছনে শুভও চলে।
মামা সুন্দর করে 2 প্লেট ফুচকা বানিয়ে দেন। আরে মুন্তাহা মামুনি যে, কতদিন পরে তোমার দেখা পেলাম। আগে কত আসতে, এখন আসো না। আগে থেকে তুমি অনেক বদলে গেছো মামুনি। আগে কত ভালো ছিলে, এখন কেমন জানি খুব রাগী হয়ে গেছে। লোকটির কথা শুনে মুনতাহা কিছু বলল না, শুধু হাসলো। কি রাক্ষসী মেয়ের বাবা, একসাথে 2 প্লেট ফুচকা খাবে। এই মেয়ে যার কপালে আছে তার কপাল পড়ছে। মনে হচ্ছে সেই হতভাগাটা আমি। মুনতাহা পেছনে ঘুরে শুভকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। বেয়াদব ছেলে, আপনি এখনো জানে আবার আমাকে ফলো করে চলে এসেছেন। মোটেও না, আমি ফুচকা খেতে এসেছি। এই মামা, আমাকে 10 প্লেট ফুচকা বানিয়ে দিন। 10 প্লেট? মানুষটা কি দানব? আর কোনো কথা বলল না মুনতাহা। চুপচাপ দুজন মিলে ফুচকা খেলো, কেউ কারো সাথে কথা বলল না। টাকা দেওয়ার সময় বাদ সাজলো। এই রে, আমি তো বাসা থেকে রাগ করে বেরিয়েছি, টাকা নিয়ে আসেনি তো, এখন কি হবে? লোকটি বলল, সমস্যা নেই মামুনি, আমাগো বাসা তো দূরে না, তুমি পরে এক সময় এসে দিয়ে যেও কেমন। খবরদার মামা, ফুচকা বাকি দিবেন না। সবই মেয়ের ঠান্ডা, ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য। তুই খাচ্ছিস কানা ভাই, তুই কেন আমাদের কথার মাঝে বাপা চালাচ্ছিস? আমি কোথায় পা চাটাইলাম? আমি তো এই গাড়ি চালিয়ে এসেছি। আপনি জাস্ট অসহ্য। বলেই মুনতাহা বাসার দিকে চলে গেল। আমি জানি তুমি আসবে না, তাই তোমার হয়ে বিলটা আমি দিয়ে দিলাম। বলেই শুভ বিল মিটিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালে শখ একটা সুন্দর লাল টকটকে রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি গহনা, মাথায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, পায়ে আলতা, হালকা মেকআপে শখকে অসাধারণ লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে, কারো যেন নজর না লাগে। বলে মিসেস রাহিলা বেগম শখের হাতে কামড় বসিয়ে দিল। আম্মু কি যে বলো না, আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে, আমি নৃত্য দিব, সেজন্যই এই সাজ, না হলে এসব ঝামেলা করতাম নাকি। তোকে বেশ সুন্দর লাগছে। আল্লাহ, আমার সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের একটাই মেয়ে, আর বাকিটা মারা গেছে। কি মুনতাহা, বাজে কথা বলবি না। তোকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তুই আমার বড় পরী, আর শখ আমার ছোট পরী। হয়েছে শখ, চল আমিও তোর সাথে যাব। বাসায় একা একা থাকতে আর ভাল লাগছে না। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লো। শুন, তুই কলেজে গিয়ে একদম আমাকে একা রেখে কোথাও যাবি না। আমার ফ্রেন্ডসরা আসবে, তারপর তুই যাবি, কেমন? আচ্ছা আপু। শখ আর মুনতাহা কলেজে আসতেই আয়েশা শখে বলল, কি রে, তোর এখন আসার সময় হলো? আমাদের না সবার আগে আসার কথা ছিল, আমরা সবার আগে চলে এসেছি, আর তুই কি করলি? এত ঘুম তুই কোথায় পাস? আজকের দিনটা দেরি না করলে হতো না? ও বেবি, রাগ করে না শোনা আমার, এই তো আমি চলে এসেছি। একদম ন্যাকামি করবি না, তোর ন্যাকামি দেখার জন্য আমরা বসে নেই, সবাই মিলে ওকে ধরে দে। তুই আমাকে এভাবে বলতে পারলি? মুনতাহা বলল, তোরা কি ভুলে গেছিস আমি এখানে আছি? ছাগলের মতো চিল্লাচিল্লি শুরু করেছিস? আর একটা কথা বললে মেরে সবার দাঁত ফেলে দিব বলে দিলাম। মুনতাহার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একটু পরে মুনতাহার ফ্রেন্ডসরা আসলে মুনতাহা ওদের সাথে চলে গেল। মুনতাহা চলে যাওয়াতে সবাই যেন হাফ ছেড়ে বাঁচত। এতক্ষণ আপু ছিল তাই কিছু বলতে পারিনি, এখন তুই কোথায় যাবি শখের বাচ্চা? তাও ভালো আমার বাচ্চাকে বলেছিস, আমাকে বলিসনি। তোকে আজ খেয়েছি। তবে রে বলেই সবাই মিলে দৌড় দিল। শখে আর কে পায়, শাড়ি পরে ঠিকমতো দৌড়াতেও পারছে না। তুই যদি আজ আমাদের খাওয়াস তাহলে তোকে কেউ কিছু বলবে না, আমি কথা দিলাম। আমি এমনিতেই গরিব দুঃখীদের খাওয়াতে ভালোবাসি, 2-4 জন বেশি খাওয়ালে কিছু হবে না। কি তুই আমাদের গরিব দুঃখী বললি? আমাদের দেখে তোর গরিব দুঃখী মনে হয়? আমরা গরিব দুঃখী? আরে না, তোরা গরিব দুঃখী হতে যাবি কেন? তোরা তো ফকির মিসকিন। শখের বাচ্চা আজ তো দেখে। বলেই আবার সবাই দৌড়াতে শুরু করলো। শখ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে ব্যক্তিটি শখকে ধরে। ওকে কে ধরে আছে তা দেখার জন্য মাথা উঁচু করতেই আয়নকে দেখে দফা রফা ক্রাশ খেলো। আয়ন কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে ম্যাচিং ঘড়ি, ম্যাচিং শুজ, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, চোখে কালো রঙের ম্যাচিং করা সানগ্লাস। এই ছেলেটা তো আজ আমাকে শেষ করে দেবে। এত সুন্দর কেন উনি? ওনাকে এত সুন্দর হতে কে বলেছে? সবাই কিভাবে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে সবাই গিলে খেয়ে ফেলবে। তুই ছেলে মানুষ, তোর এত সাজ কিসের রে? হ্যাঁ,
আজ শখের কাছে আয়ানকে একটু বেশি সুন্দর লাগছে। আগে কোনোদিন আয়ানকে এভাবে দেখেনি শখ। আজ অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আয়ানের জন্য। আয়ানও শখে দেখে একদমই হা হয়ে গেছে। এই প্রথম শখে শাড়িতে দেখলো সে। আসলেই প্রতিটা মেয়েকে শাড়িতে একটু বেশি সুন্দর লাগে, যার প্রমাণ শখ। এত সাজার কি আছে, তুমি এমনিতেই সুন্দর, সবাই কি নজরে তাকিয়ে আছে। এই মেয়েকে ইচ্ছে করছে আয়ন এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, এই মেয়ে, দেখে চলতে পারো না? শাড়ি সামলাতে পারো না? তাহলে শাড়ি পরতে বলেছে কে? শখ এখনো আয়নের দিকে তাকিয়ে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ন আবার বলল, এভাবে কি দেখছো? আগে কখনো দেখোনি আমাকে? জানি আমি অনেক সুন্দর, তাকিয়ে থাকাটা স্বাভাবিক। শখ বলল, বুড়া বেটা শখ কত? মানুষের রুচি কি এতটাই খারাপ হয়েছে যে আপনার মতো বুড়োর দিকে তাকিয়ে থাকবে? আয়ন এবার ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, কি বললে? আমি বুড়ো? আমাকে তোমার কোন দিক দিয়ে বুড়ো মনে হলো? শখ এবার টুক করে বলে ফেলল, আপনি এত সুন্দর কেন বলেন তো? আপনাকে কে এত সুন্দর হতে বলেছে? হ্যাঁ, আপনার কেন এত সাজা লাগবে? সবাই কিভাবে তাকিয়ে আছে দেখেন। তাতে তোমার কি? তুমি কি জেলাস কোনো কারণে? কি ঢং! আয়নকে দেখে কুত্তার দল সবাই মিলে পালিয়ে গিয়েছিল। শখ এখনো আসছে না দেখে সবাই এসে দেখে শখ একদিক হয়ে, আয়ন একদিক হয়ে, দুইজন দুই দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কি রে শখ, তুই নাচ দিবি না? চল আরেকবার প্র্যাকটিস করে নেই। মঞ্চে গিয়ে যদি আবার ভুল করে বসিস, সাবধানে মার নি রে বাবা, চল। আমানের কথা শুনে আয়ন বলে উঠল, তুমি নাচ দিবে? হ্যাঁ দিব। না, তুমি নাচ দিবে না। তোমার নাচ দেওয়া লাগবে না। আমি মানা করেছি, তার মানে তুমি দিবে না। বললেই হলো নাকি? আপনি কে আপনার কথা শুনবো? আপনার কি অধিকার আছে আমাকে নিষেধ করার? আপনার কোনো অধিকার নেই, আর টিচার হয়ে আপনি আমাকে নিষেধ করতে পারেন না। বলে শখ চলে গেল। আয়ন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, অধিকার বলে সেও চলে গেল নিজের কাজে। এদিকে মুনতাহা ওর সব ফ্রেন্ডসদের হারিয়ে ফেলেছে। এখন সে কি করবে? শখেও খুঁজে পাচ্ছে না। শখের ফোনটাও মুনতাহার কাছে। এই জিনিস, আমি কি এখানে আপনার পাশে দাঁড়াতে পারি? বলে শরবত এগিয়ে দিল মুনতাহার দিকে। মুনতাহা তাকিয়ে দেখলো সেদিনের সেই ছেলেটা। মাথায় যেন আগুন ধরে গেল মুনতাহার। এই গুরুচর, আপনি এখানে কি করছেন? আপনার শ্বাস তো কম না? পৃথিবীর কি জায়গা অভাব পড়েছে যে আমার পাশে আপনাকে দাঁড়াতে হবে? পৃথিবীতে জায়গার অভাব না পড়লেও মুনতাহার অভাব পড়েছে। যে মেয়েটা আমার রাতের ঘুম হারাম করে দিয়ে নিচে বেশ আরাম করে ঘুমোয়, তোমাকে যেদিন আমি দেখেছি তারপর থেকে আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমোতে পারি না, কোনো কাজ ঠিক মতো করতে পারি না। আমার কোনো কিছুতেই মন বসে না, শুধু তোমার কথা মনে পড়ে। তোমার মুখটা হেসে ওঠে। অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু দেখা পাই নাই। বাংলা সিনেমা খুব দেখেন মনে হয়। ডায়লগগুলো তো খুব ভালোই লেগেছে আমার। অনেক সুন্দর ডায়লগ পড়তে পারেন আপনি। এভাবে পরীক্ষার খাতায় লিখলে 10-এ 10 পাবেন। তোমার কাছে ডায়লগ মনে হলো? আমি সত্যি বলেছি। ছোটবেলা থেকে প্রচুর শুনেছি বাংলা সিনেমায়। তুমি আমাকে বুঝতে চাও না কেন বলো তো? থাপ্পড় খেতে না চাইলে মুখের সামনে থেকে সর, রাগিয়ে দিবি না বলে দিলাম, বেয়াদব ছেলে। বাবা মার থেকে ভালো শিক্ষা পাসনি তাই এমন ভাবে মেয়েদের জ্বালাস। আমাকে যা খুশি বলো, বাবা মা তুলবে না। তুই আমার মুখের সামনে থেকে সর, আমি তোর মুখ দেখতে চাই না। তোমাকে সারা জীবন আমার মুখই দেখতে হবে বলে দিলাম। শোনো, তোমাকে দেখার পরে আমি আমার জীবনের বাচ্চার মানে খুঁজে পেয়েছি। তাই বলছি, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না। তুমি চাইলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই। বলে চলে গেল শুভ। শুনেন, আমি আপনাকে ভালোবাসি না। আপনার হবার আগে যেন আমার মৃত্যু হয়, তবুও যেন আমি আপনার না হই। কথা শেষ হবার আগেই শুভ দাঁড়িয়ে গেল। ঝড়ের গতিতে এসে মুনতাহার দুই গাল চেপে ধরে বলল, তুই আমার হবি না, তাহলে তোকে আমি কারা হতে দিব না। তুই শুধুই আমার। তুই যদি আর একবার আমার থেকে দূরে যাওয়ার কথা বলেছিস, তোকে এখানেই মাটি চাপা দিয়ে নিচেও মরে যাব। শুভ এত জোরে মুনতাহার গাল চেপে ধরে আছে যে মুনতাহা কথাও বলতে পারছে না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মুনতাহার। মুনতাহার চোখে পানি দেখে তাড়াতাড়ি করে শুভ মুনতাহাকে ছেড়ে দিল। তারপর মুনতাহার চোখের পানি মুছিয়ে দিল, কপালে একটু চুমু খেলো। আমার কথার অবাধ্য হবে না বলে দিলাম। তুমি জানো না আমি কে বা কি করি। আমার কথার অবাধ্য হবে এমন সাহস কারো নেই।
আমি যা বলবো ভালোই ভালোই শুনবে। যদি না শুন এর পরিণাম কি হতে পারে তুমি নিজেও জানো না। বলে রেগে চলে গেল শুভ। মুনতাহা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কেমন মানুষ? কই আগে তো এমন রূপ দেখিনি। কত বাজে কথা বললাম, কিচ্ছু বললো না। আমি মরার কথা বললেই রেগে গেল। তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? না মুনতাহা, ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সবকিছুই অভিনয়। তুই এই অভিনয়ের ফাঁদে পা দিতে পারিস না। হাজার চেষ্টা করলেও কেউ আমার মনে আসতে পারবে না, কারো অভিনয়ে ভোলা যাবে না। এদিকে শখ আইনের নিষেধ অমান্য করে নাচ দিয়ে ফেলেছে। আয়ান প্রচন্ড রেগে আছে। কতজন বাজে বাজে মন্তব্য করছে, কত বাজে কথা বলছে। আইনের ইচ্ছে করছে শখ সহ সবাইকে শেষ করে দিতে, সবকিছু শেষ করে দিতে। আয়েশা, এইদিকে আয় না সোনা, আমার না শাড়ি খুলে যাচ্ছে, একটু সাহায্য কর না রে। আমি আর কোনোদিন শাড়ি পরবো না। ভালো হয়েছে এখন শাড়িটা খুলে যাচ্ছে। নাচ করার সময় খুলে গেলে কি একটা বাজে ব্যাপার হতো বলতো? কেন, তোর শখ মিটেছে? আর পরবি কোনোদিন? আমাদের শাড়ি পরে নাচ দেওয়াটা ঠিক হয়নি রে। কতজন কত কথা বলছে। আয়ান স্যারের কথা শোনা উচিত ছিল, উনি ভালোর জন্যই বলেছিল। রাখ তোর আনসার, শাড়ি ঠিক করে দে। দেখ খুলে গেল। তারপরে আয়েশা কোনো রকমের শখের শাড়িটি ঠিক করে দিল। আয়েশা নিজেও শাড়ি পরতে জানে না। হঠাৎ করে কোথা থেকে যেন আয়েশের আগমন হলো। এই শখ, কোথায় থাকো তুমি? তোমাকে আমি খুঁজে পাই না। তোমাকে আমার কিছু কথা বলার আছে, চলো আমার সাথে। বলে হুট করে শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শখ মানা করছে, তাও আয়াস শুনছে না। এদিকে শখের শাড়ি আবার এলোমেলো হয়ে যাচ্ছে। জোরে হাঁটার ফলে পেট থেকে কখন শাড়ি সরে গেছে খেয়ালই নেই শখের। আয়ান শখকে খুঁজতে এসেছিল। এসে দেখে আয়াস শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিমেষে আয়নের চোখ লাল বর্ণে পরিণত হলো। কপালে রগ ফুলে উঠেছে। রাগে হাত পা রীতিমতো কাঁপছে। ইচ্ছে করছে এখনই সবকিছু শেষ করে দিতে। অনেক হয়েছে, আজ শখকে কিছু একটা করতেই হবে। বেশি বার বেড়েছে। কথাটি বলেই আয়ান রেগে শখের আর আয়নের দিকে গেল। তুমি একা একা ফুলের মধু খাবে, তাই কখনো হয়? আয়া শখে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে কিছু লোক এসে হাজির হয় ওদের সামনে। এসে বাজে বাজে কথা বলা শুরু করে। কি সব জাদা বলছেন? আমাদের সামনে থেকে সরুন। সরতে পারি, তোমাদের মধু খাওয়া শেষ হলে আমাদেরকেও একটু খেতে দিতে হবে। বলে একটি চাকু বের করলো লোকটি। আয়াস ভয়ে শখের পেছনে লুকিয়ে পড়ল। উফ, মামুনির কি সুন্দর সাদা ধবধবে পেট। ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। এত সুন্দর জিনিস সামনে পেয়ে না খেয়ে কি থাকা যায়? লোকটির কথা শুনে শখ নিজের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে নিজের শাড়ি ঠিক করে নিল। আপনাদের ঘরে মা বোন নেই? অসভ্য লোক কোথাকার! যান গিয়ে নিজের মা বোনদের গিয়ে সব কথা বলেন। এই কথা বলার সাথে সাথে আয়ান এসে শখে থাপ্পড় বসিয়ে দিল। তুমি ওদের দেখিয়ে বেড়াবে তাতে সমস্যা নেই, আর ওরা বললেই দোষ, তাই না? তোমাকে এসব কে পড়তে বলেছে? স্যার আপনিও? এটা কোনো স্যারের ব্যবহার হতে পারে? এই মামু, তুমি একদম ঠিক কথা বলেছ। চলো আজ আমরা সবাই মিলে মধু খাবো। কথাটা শেষ হওয়ার আগেই আয়ান লোকটির নাক বরাবর ঘুষি মারল। সাথে সাথে লোকটির নাক ফেটে রক্ত ঝরতে লাগলো। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস আমি কে? তুই কে তা জানার প্রয়োজন আয়ান করে না। তুই ওকে যে খারাপ কথা বলেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তুই যে ওকে এতগুলো কথা বলি তার বেলায়? ওকে সবকিছু বলার অধিকার আমার আছে, তোদের নেই। আমি ওকে ভালোর জন্য বলেছি। তোরা কি ওর সাথে ভালো কিছু করবি নাকি? মা বোন সবারই আছে, তাই বলছি ভালোই ভালোই চলে যা। যাব না আমি, কি করবি? গেলে পাখিকে নিয়ে যাব। আমাদের কাছে বাধা দেওয়ার তুই কে? আয়ান লোকটিকে মারতে মারতে মাটিতে শুয়ে ফেলেছে। আয়াস অবস্থা খারাপ বুঝতে পেরে আগেই পালিয়েছে। শখ দৌড়ে এসে আয়ানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আয়ানকে থামানোই যাচ্ছে না। আয়ান নিজেকে শান্ত করে কাকে যেন কল করলো। তারপরে শখের হাত ধরে টানতে টানতে একটি রুমে নিয়ে গেল। কি হলো? আমাকে এই রুমে নিয়ে আসলেন কেন? আয়ান চুপ করে আছে। কথা বলছেন না কেন? আমার ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। কোথায় গেল আয়াস? আমি তোমাকে নাচ দিতে নিষেধ করেছিলাম, তাও কেন দিলে? আয়নের প্রতিটা কথা শখের গায়ে কাটা দিয়ে উঠেছে। সত্যি তো, আয়াস কোথায় গেল? ওর জন্য আজ আমি এত অপমানিত হয়েছি। আজ যদি স্যার ঠিক সময়ে না আসতো তাহলে কি হতো কে জানে। আয়াস ঠিকই পালিয়ে যেত, এটা বোঝা গেল। আয়াস একটা স্বার্থপর ছেলে। কি হলো, কথা বলছো না কেন? আমি কিছু বলছি, আর আমি
এক কথা বারবার বলতে পছন্দ করি না। হঠাৎ করে ধমক দেওয়াতে শখ ভয়ে চমকে উঠল। আসলে স্যার, আসলে নিজেকে খুব সুন্দর মনে হয়, তাই না? শরীর দেখাতে খুব ভালো লাগে। শরীর দেখিয়ে আকৃষ্ট করতে চাও, সবাইকে নিজের দিকে টানতে চাও, তাই না? স্যার, আয়ান শখের এতটা কাছে আসায় শখ কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। আয়নের গরম নিঃশ্বাস বারবার শখের মুখে পড়ায় শখ চোখ বন্ধ করে আছে, বারবার কেঁপে কেঁপে উঠছে। তোমাকে আমি নাচ দিতে নিষেধ করলাম, তবুও তুমি দিলে। আমার তো আর তোমার উপরে কোনো অধিকার নেই। আয়াসের তো আছে, সে কোথায় গেল তোমাকে রেখে? যা, তোমার বিপদ জেনেও পালিয়ে গেল। কেমন আপন মানুষ তোমার। স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আয়াসের সাথে নিজের তুলনা করছেন কেন? কোথায় আপনি আর কোথায় আয়াস? স্যার কি পাগল হয়ে গেল নাকি? এমন ঘোর লাগা কণ্ঠে কথা বলছে কেন? উনি কি বুঝতে পারছে না ওনার এমন কণ্ঠে যে আমার কলিজা কেঁপে উঠছে? তা কি উনি শুনতে পাচ্ছেন না? আয়ন কিছু একটা ভেবে শখকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে ফেলে দিল। তুমি শরীর দেখিয়ে বাকি সবাইকে পাগল করতে পারলেও আমার মনে কোনোদিন জায়গা করে নিতে পারবে না, মনে থাকে যেন। আর নেক্সট টাইম আমার সামনে তোমাকে বোরকা ছাড়া অন্য পোশাকে যেন না দেখি। যদি দেখি তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। তোমার একার জন্য বাকি ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যাবে। বলেই আয়ান রুম থেকে গটগট করে চলে গেল। শখ বসে কান্না করতে লাগলো। আমি কি সত্যি এতটা খারাপ? আমি তো এমন মনোভাব নিয়ে সাজিনি। তাহলে স্যার আমাকে এভাবে কেন বললো কথাগুলো? শখ আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে গেল। এভাবেই কাটছিল দিনগুলো। কেটে গেল 6টি মাস। আজ শখের 18তম জন্মদিন। শখদের বাসায় কি বিশাল আয়োজন। এই কয়েকদিন শখ আর আয়নের প্রয়োজন ছাড়া কথা হয়নি। শখ এখন নিয়মিত বোরখা পরে চলাফেরা করে, এতে শখের বেশ ভালো লাগে। বোরখা পরার কারণে এখন অনেক সম্মান পায়। শুভ মুনতাহাকে জ্বালানোর পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে। এখনো মুনতাহার মনে নিজের জায়গা করে নিতে পারেনি। সবাইকে দাওয়াত করা হয়েছে। আয়েনদেরও দাওয়াত করেছে আহনাফ সাহেব। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। হাই বেবি। মুন্তাহা বলল, এই কোন শালারে তুই? আমাকে দেখে কি ছোট বাচ্চা মনে হচ্ছে? বেবি বেবি বলছিস যে? তুমি আমার কাছে বেবি, ছোট বাচ্চা, রাগে ফরা একটা মেয়ে। মুন্তাহা বলল, আপনাকে এখানে আসতে দিল কে? লজ্জা করে না বিনা দাওয়াতে খেতে এসেছেন? বউয়ের বাসায় খেতে আসবো, আবার দাওয়াত লাগে নাকি? মুন্তাহা বলল, ওই বেটা কে বউ? কিসের বউ? থাপ্পড় খেতে না চলে সরেন। চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবে ফুলেও যেন কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। আমি জানতে পারলে তুমি শেষ। আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি এসে কোনো ফুল যেন না পাই। আসি। বলে শুভ চলে গেল। মুনতাহা যেন হাফ ছেড়ে বাঁচল। মুন্তাহা মনে মনে বলল, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। আজ তো শখের 18 বছর পূর্ণ হলো। আর অপেক্ষা কিসের? মেরে দেওয়া যাক। এই বাচ্চা মেয়েকে মেরে আমাদের কি লাভ হবে বলতো? আমাদের কোনো লাভই হবে না। আমরা ওনাকে ভালোভাবে বলে বুঝিয়ে বলতে পারি। উনি কথা শোনার মানুষই না। উনি ওনার কাজে সফল না হওয়া পর্যন্ত আমাকে আমার ছেলে ফিরিয়ে দিবে না। আমি তো এমনি নিজের ছেলেকে কাছে পাইনি। উনি আমার ছেলেকে নিজের ছেলে বলে পাপ কাজ করে যাচ্ছে দিনের পর দিন। আমার ছেলে না বুঝে কত পাপ করছে। হয়েছে, অনেক হয়েছে। আমি আর পারছে না। আমি এমনিতেই আমার ছেলেকে কাছে পাইনি, তাহলে আমি ওনাকেও সফল হতে দিব না। আমি আজই শখে মেরে ফেলবো। বাবা, আজ শখের 18 বছর পূর্ণ হলো। চলো আমাদের কাজটা করে ফেলি। আমার সোনা ছেলে, এত পাগল হচ্ছ কেন তুমি? বাবা আছে না, সবকিছু সামনে নিবে। আমাদের কাজ হয়ে গেল। শখে মারার দায়িত্বটা তোমার, বাকিটা বাবা দেখে নিবে। আজ তো শখে একা পাবে না, তাহলে কখন? এতগুলো বছর ধৈর্য ধরতে পেরেছি, আর কয়টা দিন পারবো না সোনা? 2টা দিন যাক, বাকিটা আমি করে নিব। বলে উনি চলে গেলেন। আমার এতদিনের আশা আজ পূরণ হতে চলেছে। আমি আসছি আয়ান, তোমাকে নিজের করে নিব এবার। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। বলে মেয়েটি হাসতে লাগলো। সবাই চলে এসেছে। এখন শখ কেক কাটবে। সবাই শখের পাশে এসে দাঁড়িয়েছে। শখের এক পাশে রুহি, আরেক পাশে মুনতাহা দাঁড়িয়েছে। রুহির কেন যেন মুনতাহার কথা সহ্য হয় না। হয়তো শখ রুহিকে একটু বেশি ভালোবাসে, তাই। শখ কালো রঙের একটা গাউন পরেছে। আজকে শখকে খুব সুন্দর লাগছে। আয়ন বারবার আর চোখে শখে দেখছে। শখ অবশ্য একবারও আয়নের দিকে তাকায়নি। হয়তো অভিমান এখনো জমে আছে মনের এক কোণে। অভিমান জিনিসটা বড্ড খারাপ। শখ একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই যে যার মতো বাসায় চলে গেল। থেকে গেল শুধু আয়নের পরিবার।
ড্রয়িং রুমে বসে আছে আহনাব সাহেব ও মিসেস রাহিলা বেগম, সাথে আয়নের পরিবার। নীরবতা কাটিয়ে রুহি বলল, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। জি মা, অবশ্যই বলতে পারো, এতে মনে করার কি আছে? আসলে স্যার, আজ তো শখের 18 বছর পূর্ণ হলো। আমরা সেই 2 বছর ধরে অপেক্ষা করছি। আয়ন রাগী চোখ দিয়ে রুহির দিকে তাকালো। মানে তুমি কি বলতে চাইছো আপু? পরিষ্কার করে বলো সবকিছু। রুহি আয়নের রাগের মানে বুঝতে পেরে বলল, না মানে আসলে আপনার মেয়ে শখকে আমাদের খুব পছন্দ। ওকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা আয়নের সাথে শখের বিয়ে দিতে চাই। রুহির প্রস্তাবে আহনাব সাহেব বেশ খুশি হলেন। মনে হয় উনি এমন কিছুরই অপেক্ষা ছিল। আহনাব সাহেব কিছু বলতে যাবে তার আগেই আয়নের মা বলল, শখ তো ওনার মেয়ে নয়, তুই ওনার মেয়ে করছিস কেন? ওনার মেয়ে তো আস্ত একটা বেয়াদব। মা, চুপ থাকো না, আমাকে কথা বলতে দাও। দেখো রুহির মা, তুমি সবটা জানো, তোমাকে সেদিন সবটা বলা হয়েছে। তারপরে যদি তোমরা শখকে তোমাদের বাড়ির বউ করতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আয়নের মতো সোনার টুকরো ছেলে কয়টা পাওয়া যায়? এখন চিন্তার বিষয় হচ্ছে শখ রাজি হবে কি। ও রাজি না হলে আমরা বেশি দূর এগোতে পারবো না। সবটা নির্ভর করছে শখের উপর। শখকে আমি বুঝিয়ে বললে শখ ঠিক রাজি হবে। কিন্তু বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিলে সমাজ কিছুকে দেখবে। তুমি চুপ করো, আমার শখের জন্য যেটা ভালো হবে আমি তাই করব। সমাজ সারা জীবন আমার শখের পাশে থাকবে না, যে আমার সমাজের কথা ভাবতে হবে। মা তো ঠিকই বলেছে বাবা, পারলে তুমি আপুর সাথে ওনার বিয়ে দাও। আমি মরে যাব তাও ওনাকে বিয়ে করব না। আমারে যদি জোরাজুরি করো তাহলে আমি বাসা থেকে চলে যাব। মেয়েটা কখন যে এসে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারেনি। আয়ন ফেলফেল করে শখের যাওয়ার প্রাণে তাকিয়ে আছে। বেশ, আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখতে পারো। তোমার কথা মতো আমি মুনতাহাকে বিয়ে করব। ওর সাহস কি করে হয় আমাকে মুখের উপরে না করে দেওয়ার? স্যার, আপনি চাইলে মুনতাহার সাথে আমার বিয়েটা দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যদি কিছু মনে না করেন আমি শখের সাথে কিছু কথা বলতে চাই। আয়নের কথায় রুহি বাদে সবাই অবাক হয়ে গেছে। যে মেয়েটাকে দেখতে পারে না তাকে বিয়ে করে সারা জীবন কি করে সংসার করবে? আয়নের মা রেগে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আয়ান? না মা, পাগল হইনি। তোমাদের সম্মানের কথা চিন্তা করছি। সবাইকে আমার বিয়ের কথা বলে এসেছো, ভুলে গেছো? আয়নের কথায় মিসেস নীলিমা চৌধুরী মাথা নিচু করে ফেলল। আচ্ছা, মুদ্রায় কি রাজি হবে? ও যে রাগী। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে কি বিয়েটা মুদ্রার সাথেই হবে ফাইনাল? হ্যাঁ, মুনতাহার সাথেই হবে। আয়ন অনুমতি পেয়ে শখের কাছে গেল। মুনতাহাকে নিয়ে কথা হচ্ছিল, তখনই মুনতাহা যাচ্ছিল। শোনো, ওরা শখকে পছন্দ করেছে আইনের জন্য, কিন্তু বড় মেয়ে রেখে কি ছোট মেয়ের বিয়ে দেওয়া যায়? তাই তোর সাথে বিয়ে ঠিক করা হয়েছে। তুই এই নিয়ে একটা কথাও বলবি না, সব কথা দেওয়া হয়ে গেছে। কিন্তু মা, আমাকে না জেনে এত বড় সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো? লাইফটা আমার, তোমাদের না। সংসার আমি করব, সারা জীবন আমি থাকবো, তোমরা না। তাহলে আমাকে না জানিয়ে কিভাবে কথা দিতে পারো? আর আয়ান স্যার আমাকে বিয়ে করতে রাজি হলো। হ্যাঁ, আয়ান নিজেই বলেছে তোকে বিয়ে করবে। অবিশ্বাস্য। আমি বিশ্বাস করি না, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। মুনতাহার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। ভেতরে কার জানি শূন্যতা অনুভব হচ্ছে। এই মুহূর্তে যাকে সব থেকে বেশি মনে পড়ছে সে আর কেউ না, শুভ। তাহলে সেও কি শুভকে ভালোবেসে ফেললো? না, এটা হতে পারে না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারি না। আমাদের এই একটা কথা রাখ মা, তোকে ছোট থেকে বড় করেছি। তোকে নিয়ে কি আমাদের আশা, ইচ্ছে, আকাঙ্ক্ষা থাকতে পারে না বল? তুই এভাবে আমাদের ছোট করে দিবি? এই দিন দেখার জন্যই কি তোকে আমরা বড় করেছি? মায়ের কথাগুলো মুনতাহার তীরের মতো বুকে গিয়ে লাগলো। সে যতই রাগারাগি করুক না কেন, বাবা মায়ের অসম্মান হোক এমন কোনো কাজ সে করতে চায় না। এখন সে কি করবে? হ্যাঁ, শুভকে কল দেওয়া যেতে পারে, উনি যদি কিছু উপায় বের করতে পারে। আচ্ছা মা, তুমি যাও, আমি ভেবে দেখছি। আমি একটু একা থাকতে চাই, আমার ভালো লাগছে না কিছু। মুনতাহার মা খুশি হয়ে বলল, আমি জানতাম মা তুই ঠিক রাজি হবি। আমার মেয়ে যতই রাগী হোক না কেন, আমার মেয়েটার মনটা খুব ভালো। যাই, সবাইকে কি বলে আসি। বলে উনি চলে গেলেন। মুনতাহার মা যাওয়ার সাথে সাথে মুনতাহা দরজা লাগিয়ে দিল। শুভকে কল করেই যাচ্ছে, কিন্তু শুভ কল তুলছে না। এক পর্যায়ে মুনতাহা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল।
আমি কি ভেতরে আসতে পারি? আপনাকে আর কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না? শুনতে পাননি? সবার সামনে বলছি, বাংলা কথা বোঝেন না নাকি? আমি কি তোমাকে বলেছি আমাকে বিয়ে করতে হবে, নাকি তোমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে এসেছি? মানে? এমন অভিমান করো না যে অভিমানের শেষ আমাকেই না পাও। কথাটা শোনা মাত্র শখের ভেতরটা ধক করে উঠল। জানো শখ, অভিমান জিনিসটা খুব খারাপ, তাই বেশি অভিমান করতে নেই, নয়তো প্রিয় জিনিসটা হারিয়ে ফেলবে। দেখুন স্যার, কি বলতে চান সরাসরি বলুন, পেঁচানো কথা আমার ভালো লাগে না। দাওয়াত থাকলো সামনের মাসে, আমার আর মুনতাহার বিয়ে। তোমাকে কিন্তু সব সময় সব কাজে আগে আগে থাকতে হবে। বড় বোনের বিয়ে বলে কথা, এই খুশির খবরটা তোমাকে দিতে আসলাম। শালিকা হবে, তাই একটু মজা করলাম। আমার আর মুনতাহার বিয়ে, কথাটা শোনা মাত্রই শখের বুকের ভেতরটায় কেমন জানি ব্যথা অনুভব করছে। ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। এমনটাই তো চেয়েছি, তাহলে এখন কেন কষ্ট হচ্ছে? তবু মুখে জোরে হাসি এনে বলল, বাহ, তাহলে তো ভালোই। আমি খুব খুশি হয়েছি। খুব মজা হবে, তাই না বলেন? সত্যি তুমি খুব খুশি হয়েছে শখ? একটা কথা বলবো, রাখবে শখ? আয়নের এমন করুণ ভাবে কথা বলাটা শখে আরো শেষ করে দিচ্ছে। এত রাগী মানুষ এভাবে কথা বলা মানায় না। কথার মধ্যে নেই কোনো রাগ। আচ্ছা, উনি এত শান্ত কেন হয়ে গেছেন? আমার সাথে রাগারাগি করছেন না কেন? বকছেন না কেন? ঝগড়া করছেন না কেন? আচ্ছা, আমি এসব ভাবছি কেন? ওনার তো কোনো অধিকার নেই আমার উপরে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ন আবার আস্তে করে বলে উঠল, শখ। আয়নের ডাক শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো শখ। জি স্যার, বলুন। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি, শেষবারের মতো? প্লিজ, একবার কথা দিচ্ছি, তোমার থেকে যতদূর সম্ভব আমি দূরে থাকার চেষ্টা করব। আর তোমাকে বকাঝকা করব না, রাগ দেখাবো না। তুমি তোমার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, প্রমিস। আচ্ছা, উনি এভাবে কথা বলছেন কেন? উনি কি বুঝতে পারছেন না ওনার এই কথা আমাকে শেষ করে দিচ্ছে? আমি চাইলেও আর নিজেকে ধরে রাখতে পারবো না। শখ কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনেক সময় নীরবতা সম্মতির লক্ষণ হয়। তাই আর কোনো কিছু না ভেবেই আয়ন শখকে শক্ত করে জড়িয়ে ধরল। শখ কি করবে বুঝতে না পেরে এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। কেন জানি এই মানুষটাকে তার সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। মানুষটার কাছে থাকলে শান্তি পায় অনেক। পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এই মানুষটার বুকে। সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিতে ইচ্ছে করছে। না না না, আমি এসব কি ভাবছি? আমি এমন অন্যায় আবদার করতে পারি না। উনি তো এখন আমার বড় বোনের হবু স্বামী। আমি এসব কি শখ যেই না আয়নকে দূরে সরাতে যাবে, তার আগেই আয়ন শখকে ছেড়ে দিয়ে শখের কপালে চুমু খেয়ে শখের দিকে না তাকিয়ে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে এসে কোনো কথা না বলে চলে গেল আয়ান। হয়তো নিজের চোখের পানিটা আড়াল করার জন্য কাউকে দেখাতে চায় না। সেদিনের পর থেকে আয়ান আর শখের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, খুব একটা শখের সামনেও যায় না। আয়নের এমন অবহেলা শখ কিছুতেই মেনে নিতে পারছে না, শেষ হয়ে যাচ্ছে। তবুও কাউকে কিছু বলতে পারছে না। এখন আইনের কথা মতো বুকে পড়ে চলাফেরা করে, আইনের মন মতো চলে। তবুও শখের পরিবর্তন আইনের চোখে পড়ে না। আর আগের মতো কেউ বলে না শখ এটা করো না, ওটা করো না। কেউ রাগ দেখায় না, বকাও দেন। তবে কি স্যারের কথাই সত্যি? এই অভিমানের শেষে আমি আর স্যারকেই পাবো না? আমি এসব কি ভাবছি? স্যার আমার বোনের হবু পর, কিন্তু স্যার তো আমাকেই ভালোবাসে। উনি তো আমাকেই বিয়ে করতে চেয়েছিলেন। আমি না করার পরেও আমার উপরে রেগে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। সেদিন যদি আমি হ্যাঁ বলতাম, আজ অনেক কিছু সুন্দর হতো। এখন আমি কি করব? মাথায় কাজ করছে না আমার। শখ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। কি রে, তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? আয়েশাকে দেখে শখ তাড়াতাড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে আড়াল করে নিল। কি হলো? কথা বলছিস না কেন? কান্না করছিস কেন? কি হয়েছে বলতো? কয়েকদিন হলো দেখছি কেমন যেন চুপচাপ হয়ে আছিস, কারোর সাথে কথা বলছিস না, সবার থেকে কেমন যেন দূরে দূরে থাকিস। কি হয়েছে শখ, তোর বল না। শখ বলল, কিছু হয়নি রে, এমনি। চল ক্লাসে যাই। এখন কোন স্যার ক্লাস? আনসারের ক্লাস। তাড়াতাড়ি চল, না হলে খবর করে দেবে স্যার। আয়ের নামটা শুনে বুকের ভেতরটা কেমন জানি করে উঠল শখের। আমান বলল, ক্লাসে পড়ে যাব। আগে বল শখ, তোর কি হয়েছে?
কয়েকদিন হলো খেয়াল করছি তুই কেমন জানি একা একা হয়ে গেছিস। ও মা, হব না? আমার অপুর বিয়ে বলে কথা। আমার তো কলেজে আসতে ইচ্ছে করে না। বাসায় সবাই কত মজা করে, বাসায় এত আনন্দ রেখে কলেজে কি করে আসতে ইচ্ছে করে? ও কলেজে আসে শুধুমাত্র আয়ন স্যারকে একটা পলক দেখার জন্য, তাই না রে শখ? কি সব যা তা বলছিস? উনি আমার বোনের হবু বর। আমি কেন ওনাকে দেখতে আসবো? আমি তো ক্লাস করতে আসি। হয়েছে, আর নাটক করতে হবে না। তুই যে আয়ন স্যারকে ভালোবাসিস সেটা কি আমরা বুঝি না? কি মনে করিস আমাদের ফিডার খায়? তোর আমাকে ভুল ভাবছিস। দেখ, এখনো সময় আছে। আয়ন স্যারের কাছে যা আর তোর মনের কথা বলে দে, সবকিছু ঠিক হয়ে যাবে। তোরা পাগল হয়ে গেছিস? তোদের মাথা নষ্ট হয়ে গেছে। তোদের ইচ্ছে হলে এখানে সারা দিন দাঁড়িয়ে থাক, আমি ক্লাসে গেলাম। বলে রেগে চলে গেল শখ। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম শখ ওদের সাথে এমন ব্যবহার করলো। ক্লাসরুমে শখ অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। কখন যে আয়ান সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই শখের। এটা ক্লাসরুম, আপনার বাসা না। যা ইচ্ছে খুশি করবেন। আমার ক্লাস করতে হলে মনোযোগ দিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হবে। যদি তা করতে না পারেন তাহলে ক্লাসরুমে প্রবেশ শখ মাথা নিচু করে বেরিয়ে যান। আমি কি বলেছি কথা কানে যায়নি? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। এখনই বেরিয়ে যান আমার ক্লাস থেকে। রেগে গিয়ে ধমকে বলল কথাগুলো। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। কলেজের মাঠে বসে কান্না করছে শখ। নিজের চোখের পানিও আজ শত্রুতা শুরু করেছে, কিছুতেই থামতে চাইছে না। একদল মেয়ে এসে শখকে বলল, তুমি এখানে বসে আছো কেন, যাবে না? শখ নিজের চোখের পানি মুছে বলল, কোথায় যাব? মেয়েটি বলল, আজ স্যারের জন্মদিন, তাই আজ আমরা ছোটখাটো একটা আয়োজন করেছি। ছোট বড় সবাই থাকবে, তুমিও চলো। স্যারের নাম উল্লেখ না করার কারণে শখ ভাবছে অন্য কোনো স্যার হবে হয়তো, তাই ভেবে ওদের সাথে গেল। মেয়েটি বলল, তুমি ওই রুমটায় যাও, আমরা সবাইকে ডেকে নিয়ে আসি। শখ ভেতরে গিয়ে অবাক, সেই সাথে কষ্টের পরিমাণটা আরো বেড়ে গেল। মুনতাহা আয়নের হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, কারো রুমে প্রবেশ করতে হলে তার অনুমতি দিতে হয়। তুই জানো না? কেউ তোমাকে শেখায়নি কিছু? সরি স্যার, আমি মনে হয় ভুল করে এসে পড়েছি। একটা আপু বলল স্যারের জন্মদিন, সবাইকে থাকতে হবে, তাই এসেছিলাম। আপনারা এই রুমে আছেন জানলে আমি কখনোই আসতাম না। বলেই শখ চলে যেতে লাগলো। মুনতাহা এসে শখের হাত ধরে ফেললো। কোথায় পালাচ্ছিস আমার জীবনটা শেষ করে দিয়ে? তা তুই যা করেছিস ভালোই করছিস। আয়ন স্যারের মতো ছেলেকে না করে দিয়ে এখন বুঝি তোর হিংসে হচ্ছে। এসব কি বলছো তুমি আপু? আমি তো খুব খুশি। নিজের বোনকে হিংসে করব এমন মন মানসিকতা আমার নেই। তাও ঠিক, তোর মতো মেয়ে আয়ন স্যারের যোগ্য না। একটা কথা ভুলে যাবে না আপু, তুমি কিন্তু আমার দয়াতেই আয়ন স্যারকে বিয়ে করতে পারছো। আমি যদি না করতাম তাহলে তো আর তোমাদের বিয়েটা হতোই না। আহারে, এখন সেই জন্য বুঝি তোর আফসোস হচ্ছে? থাক, তোর কোথাও যাওয়া লাগবে না, এখানেই থাক। আজ আয়নেরই জন্মদিন। ও আচ্ছা, আমি জানতাম না। তুই ওর কে যে তুই জানবি? আর তোর কোনো অধিকার নেই আয়নের প্রতি, তাই জানিস না। আমার আছে তাই আমি জানি। ভালো। এর মধ্যে সবাই চলে আসলো। সবাই আয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ দামি দামি উপহার দিচ্ছে। শখ রুমের এক তোমাদের বলেছিলাম এসব কিছু করার দরকার নেই। সবাই কি মনে করবে বলো তো? কলেজে এসব জন্মদিন পালন করার কোনো নিয়ম নেই। আয়ান আর কিছু বলতে পারল না। মুনতাহা শখে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি চলে যাব। সরি, আমি এখানে থাকতে পারলাম না। বলে আয়ান চলে যেতে লাগলে সবাই মিলে আটকালো। স্যার, আপনাকে যেতে হবে না। আমার জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি। চারু থাকলে সমস্যা কি? আমারই তো বোন। একটি মেয়ে বলল, তোমার বোন হয়েছে তো কি হয়েছে? আসলে মুনতাহার আয়নের বিয়ের কথা কেউ জানে না। আমি এত কথা শুনতে চাচ্ছি না। এই মেয়ে, তুমি এখনো যাওনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছো? বলে আয়ান শখের দিকে এগিয়ে গেল। শখের কাছে গিয়ে শখের হাত ধরে শখের রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। শখ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আয়ান এমনটা করবে কখনো ভাবতেই পারেনি সব।
মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে? আর আমি তো এটাই চেয়েছিলাম, তাহলে এখন কষ্ট পাচ্ছি কেন? সেদিনের পর থেকে শখ আর কলেজে যায়নি। বিয়ের আর মাত্র 7 দিন বাকি। সবাই খুব ব্যস্ত, সবার মুখেই হাসি, সবাই কত খুশি। ভালো নেই শুধু শখ, আয়ান, মুনতাহা। সন্ধ্যাবেলা শখ, আমার সাথে তুই যাবি রে? আমি একটু বাইরে যাব। আমার ভালো লাগছে না আপু, তুমি যাও, আমি ঘুমাবো। এই সন্ধ্যাবেলা কিসের ঘুম? 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। আমি নিচে অপেক্ষা করছি। কি আর করার, বড় বোনের আদেশ অমান্য করা তো আর যায় না। রেডি হয়ে নিচে চলে আসলো। বাবা, এত ফাস্ট রেডি হয়ে গেলি? কিরকম সারাদিন খ্যাত মার্কা হয়ে চলছিস? বোরখা পরার মতো ভূত তোর মাথায় কে ঢুকিয়ে দিয়েছে? তুই দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন রে? আমার মা বাবা কি তোকে খেতে কম দেয় নাকি রে? তোর চেহারার এই অবস্থা কেন? রাতে কি ঠিক মতো ঘুমাস না নাকি? চোখে নিচে দাগ পড়ে গেছে। আপু, তুমি এমন ভাবে বলছো যেন আমি চোর, কিছু চুরি করেছি, পুলিশের মতো জেরা করছো। আচ্ছা, বলে বেরিয়ে গেল। তোকে বিক্রি করে দিব, তাই তোকে নিয়ে এসেছি। সত্যি দিব এক থাপ্পড়। কিছু দূর যেতেই শখ দেখতে পেল পার্কের এক কোনায় আয়ান বসে আছে। আপু, বেয়াদব মেয়ে, আমার মুখের উপর কথা বলিস? বলে হাত ধরে নিয়ে গেল। সরি স্যার, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করা হলো। আচ্ছা, সমস্যা? বলতে গিয়ে শখকে দেখে রেগে বলল, তুমি এই মেয়েটাকে নিয়ে এসেছো কেন? কি করবো বলেন স্যার, সারাদিন বাসা থেকে কোথাও যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ একা একা। তাই ভাবলাম একটু ঘুরে নিয়ে আসি। আচ্ছা, কি বলবে বলো, আমার একটা কাজ আছে। শখ, তুই একটু ওইদিকে যা, স্যারের সাথে আমার কথা আছে। শখ কোনো কথা না বল। আসলে স্যার, আপনাকে আমার অনেক কিছু বলার আছে। সেদিন বলতে গিয়েছিলাম, কিন্তু শখের জন্য বলতে পারিনি। আমি আসলে আর কিছু বলতে পারলো না। তার আগে শখ দৌড়ে এসে মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, আপু আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। কে মেরে ফেলবে? আমি থাকতে কার এত সাহস তোর গায়ে হাত দিবে? ওই দেখো আপু, 3টা কুকুর আমার পেছনে পেছনে দৌড়ে আসছে। মুনতাহা শখের গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দিল। তুই আমার বোন হয়ে কুকুর দেখে ভয় পাস? বেয়াদব মেয়ে, যা এখান থেকে। দেখছিস না বড়রা কথা বলছে? থাপ্পড়টা শখের গালে পড়লেও কলেজাতে গিয়ে লেগেছে আয়নের। আয়ন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। আমার কাজ আছে, পরে কথা বলে নিব। বলেই চলে গেল। দূর, আজও বলতে পারলাম না। এখন বলতে না পারলে দেরি হয়ে যাবে। সেদিনও বলতে পারিনি, আজও বলতে পারলাম না। আসলে সেদিন মুনতাহা আয়নকে কিছু বলতে চেয়েছিল, তাই অনুরোধ করে আয়নের হাত ধরেছিল। ঠিক সে সময়ে শখ চলে আসে, যার কারণে বলা হয়নি। আজকেও শখের জন্য বলা হলো না। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। আজ সবাই মিলে বিয়ে শপিং করতে বের হবে। সবাই যে যার মতো রেডি হতে ব্যস্ত। স্যার, মুনতাহা ম্যামের তো বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছিস এসব? কবে বিয়ে? কখন বিয়ে? আর তোরা আমাকে এখন জানাচ্ছিস কেন? মুনতাহা যদি অন্য কারো হয়ে যায়, মুনতাহা সহ তোদের সবার লাশ ফেলে দিব আমি। স্যার, আজকের দিন বাদ দিয়ে 3 দিন আছে। আমরা আপনাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও শিট, এইটা তোরা কি করলি? এখন যে করেই হোক আমাকে বাংলাদেশে ফিরতে হবে। আমার কথা তুমি অমান্য করেছো মুনতাহা। এর শাস্তি কি ভয়াবহ হতে পারে তুমি নিজেও জানো না। আমি আসছি, তৈরি থেকো। আজকে সবাই শপিং করতে বেরিয়েছে। কাল গায়ে হলুদ। 2 পরিবার মিলে একসাথে শপিং করবে বলে ঠিক করেছে। শখের পরিবার চলে এসেছে আগে, কিন্তু আয়নরা এখনো এসে পৌঁছাতে পারেনি। তাই সবাই মিলে অপেক্ষা করছে। একটু পরে আয়নের পরিবারও চলে আসলো। আয়নও এসেছে। রুহিকে দেখে শখ দৌড়ে রুহির কাছে গেল। রুহি কোনো উত্তর দিল না। দেখেই বোঝা যাচ্ছে শখের উপরে খুব রেগে আছে। আপু, কথা বলছো না কেন? রেগে আছো আমার উপরে? কে তুমি যে আমার তোমার উপরে রাগ করতে হবে? মানুষ তার উপরে রাগ করতে পারে যার উপরে তার অধিকার থাকে। তোমার উপরে আমার কোনো অধিকার নেই, তাহলে আমি কেন তোমার উপরে রাগ করতে যাব? আমি রাগ করলে মুনতার উপরে রাগ করতে পারবো, কারণ 2 দিন পরে আমার ভাইয়ের বউ হবে মুনতাহা। ওর উপরে আলাদা অধিকার হবে আমার। তুমি আমার ভাইয়ের হবু বউয়ের ছোট বোন, আমি কি তাই তোমার উপর রাগ করতে পারি? আপু, আপু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন?
সবাই ভেতরে চলে গেল, আমার সাথে যাবে চলো। কথাগুলো বলার পরে শখ আয়ানের একবার চোখাচোখি হয়। আয়ান সাথে সাথে মাথা নিচু করে ফেলে। আপু তোমরা আসো, আমি ওই দিকে গেলাম। রুহি বলল, ভাই তুই দাঁড়া, আমি তোর সাথেই যাব। শখ তুমি আসলে আসতে পারো। না আপু, আমি যাব না, আমি এখানেই থাকি। তোমরা সবাই শপিং করে নিয়ে এসো। রুহি আর কোনো কথা না বলে আয়ানকে নিয়ে চলে গেল। শখ একা একা দাঁড়িয়ে আছে, খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে এসব আর দেখতে পারছে না, ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে। ঠিক সেই সময়ে হাজির হলো আয়াস। আরে শোক, তুমি এখানে? আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তাই এতদিন তোমার সাথে দেখা করতে পারি নাই। আপনার লজ্জা করে না? কোন মুখ নিয়ে আমার সামনে এসছেন? আর কোনোদিন আমার সামনে আসলে মেরে তক্তা বানিয়ে দিব, লুচ্চা শালা। শোক, মুখ সামলে কথা বলো। আমি ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি, তার মানে এই না যে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুই আবার কিসের ভদ্র ছেলে রে? তুই একটা লুজার, কাপুরুষ। শোক বলে থাপ্পড় দিতে লাগলে আয়ান এসে আয়াসের হাত ধরে ফেলে। আয়ন কি করছো? হাত ছাড়ো, আমার লাগছে। তাহলে ভাবো আমার কোথায় লেগেছিল। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোমার এই হাত যদি আমি ভেঙে দেই? আয়ন, আমি কিছু বুঝি না মনে করছো? তুমি যে শখকে ভালোবাসো, কিন্তু শখ তো তোমাকে পাত্তাও দেয় না। আর তুমি শখকে কোনোদিনও পাবে না, শখ শুধু আমার। বলে আয়নের থেকে হাত ছাড়িয়ে চলে গেল। সত্যি তো? আমি শখকে কোনোদিন পাবো না, তবে কি সত্যি ও আয়েশের হবে? আয়ন আর ভাবতে পারছে না। আয়ন রেগে শখের দিকে তাকালো। শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ন শখের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মুনতাহার কাছে ফেলে দিল। আয়ন বলল, নিজের বোনকে দেখে শুনে রাখতে পারো না? বলে আয়ন চলে গেল। এই, তুই আবার কি করেছিস? যেখানে যাবি একটা না একটা ঝামেলা পাকাবি। তোকে নিয়ে না আর পারি না, আয় আমার সাথে আয়। সবাই শাড়ি পছন্দ করছে, যে যার মনের মতো শাড়ি পছন্দ করে নিচ্ছে। শখ চুপচাপ বসে আছে। এ কি রে মা, তুই চুপচাপ বসে আছিস কেন? তুই একটা শাড়ি নিবি না? চল, পছন্দ করবি। না আম্মু, আমার কিছু লাগবে না, আমার অনেক জামা আছে, সেগুলোই তো পরে শেষ করতে পারি না। আর তো শাড়ি। চুপ, একদম কথা বলবি না, চল আমার সাথে। বলে শখের হাত ধরে টেনে নিয়ে গেল। কি রে ভাই, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? তোর বইয়ের জন্য শাড়ি পছন্দ করে দে। তোমাদের যেটা পছন্দ হয় কিনে নাও তো, আমাকে বলছো কেন? বাবা, তোর বউ আর তুই দিবি না? তাই কখনো হয়? আচ্ছা দাঁড়াও দেখছি। এত শাড়ি দেখছে, তাও শখের একটা শাড়িও পছন্দ হচ্ছে না। চোখ যায় একটা লাল শাড়ির দিকে। শখ দৌড়ে শাড়ির কাছে গিয়ে শাড়িটি তুলতে যাবে। আয়নও শখের শাড়িটি তুলে ফেললো। শখ শাড়িটি সাথে সাথে ছেড়ে দিল। এটা তুমি নেবে? এটা তোমার পছন্দ? কিন্তু এটা তো তোমাকে দেয়া যাবে না, এটা ভাই তার নিজের বইয়ের জন্য পছন্দ করেছে। শখ বলল, না আপু, এটা আমার পছন্দ না, আমি দেখতে এসেছিলাম, আমি তো শাড়ি নিব না, আম্মু জোর করলো তাই। আচ্ছা, আমি তোমাকে অন্য একটা শাড়ি পছন্দ করে দিচ্ছি, কেমন? একই শাড়ি দুটো নিলেই তো হয়। লোকটি বলল, সরি স্যার, আমাদের কাছে দুটো শাড়ি আছে, কিন্তু একটা শাড়ি ছেঁড়া, আর আমরা সেরা শাড়ি কি করে বিক্রি করব? নিলে একটাই নিতে হবে। আচ্ছা, শখ যখন পছন্দ করেছে তাহলে শাড়িটা শখকেই দিয়ে দাও না। না গো, শখকে দেয়া যাবে না, এটা আয়ান তার বইয়ের জন্য কিনেছে। তারপর শপিং করে যে যার মতো বাসায় চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা আয়নের বাসা থেকে সবাই এসেছে মুনতাহাকে হলুদ দিতে। শখ, এদিকে আয় তো, তোর সাথে একটু কথা আছে। শখ মুনতাহার কাছে আসতেই মুনতাহা শখে গাল ভরে হলুদ মাখিয়ে দিল। এটা তুমি কি করলে আপু? আমি চেয়েছিলাম আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই সবার আগে হলুদ মাখবি, সেটাই করলাম। কিন্তু মুনতাহা, সবকিছু ছেলে খেলা নয়, এটা আয়নের গায়ে ছোঁয়া হলুদ ছিল। সমস্যা নেই আপু, এখন অনেক হলুদ আছে, কিচ্ছু হবে না। কিন্তু মুনতাহা, এটা সবার আগে তোমাকে দেয়া হবে, কিন্তু তুমি কেন শখকে আগে দিতে গেলে? হুপি বলল, এই মেয়ে অলক্ষী সবসময় ভালো কাজে একটা না একটা বাধা তৈরি করবেই। একটাবার আটকালো না মুনতাহাকে। তুমি ওকে বকছো কেন? ও ছোট মানুষ। যাও তো শখ, তুমি হলুদ ধুয়ে আসো। শখ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে হলুদ তুলে ফেললো, আর বাহিরে বের হয়নি শখ। বালিশে মুখ গুজে কান্না করছিল শখ। ঠিক সেই সময়ে শখের আম্মুর ডাক পড়লো। কি রে শখ, তোর হয়েছেটা কি বলতো? রুমে আসলি আর বের হলি না কেন? সবাই কি ভাবলো বলতো? আয় খেয়ে নিবি চল।
শখ আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চোখের পানি মুছে খেতে চলে গেল। শখের সাথে যদি আয়নের বিয়ে না হয় তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো না। এটা কি হয়ে গেল? মুনতাহার সাথে কেন আয়নের বিয়ে হচ্ছে? আরে সব হয়েছে শখের মায়ের জন্য। উনি তো মুনতাহাকে আইনের ঘরে ঝুলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। না হলে শখের বাবা ঠিক বুঝে শখে আইনের সাথে বিয়ে করতে রাজি করাতো। কিন্তু এখন উপায় কি করে শখের সাথে আয়নের বিয়ে দিব? আচ্ছা, আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ যদি না হয়, আয়ন যদি শখের মাথার উপরে ডাল হয়ে দাঁড়ায়? দাঁড়ালে দাঁড়াবে, তাতে আমাদের কি? আমাদের কাজ হয়ে গেলেই তো মিটে গেল। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছ। কিন্তু এখন কি করে আয়ন আর মুনতাহার বিয়েটা ভাঙবো? এদিকে আয়, শোন। লুটে ছেলেটির কানে কানে কি জানি বলল। ছেলেটি শয়তানি হাসি দিয়ে বেরিয়ে গেল। রাত্রি বাজে ৩টা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম নেই শুধু ৩টি মানুষের চোখে, শখ, আয়ান, মুনতাহা। ঘুম আসছে না দেখে শখ পুরো রুম জুড়ে ছটফট করছে। কি করবে কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে। তাই ডায়েরি নিয়ে বসেছিল। শখের যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে ডায়েরি লিখতে খুব ভালোবাসে। মুনতাহা বারবার শুভকে কল করেই যাচ্ছে। শুভর ফোন বন্ধ দেখাচ্ছে। এর আগেও অনেকবার কল করেছে, কিন্তু মুনতাহার কল বারবার কেটে দেওয়া হয়েছে। এখন ফোন বন্ধ। মুনতাহা কি করবে কিছুই বুঝতে পারছে না, মাথায় কাজ করছে না তার। তবে কি শেষ আশাটাও শেষ হয়ে গেল বলে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। শখ বসে বসে লেখালেখি করছিল। হঠাৎ করে পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো। এত রাতে আইনকে দেখে শখ কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। অন্য সময় হলে ভয়ে চিৎকার করে পুরো বাসা এক করে ফেলতো। আজকে কেন জানি ভয় পেতে ইচ্ছে করছে না। একই স্যার, আপনি এত রাতে এখানে কেন? কি করতে এসেছেন? কোনো সমস্যা হয়েছে? আপুর সাথে কি কথা বলবেন? আয়ন শখের ঠোঁটে হাত দিয়ে বলল, একদম চুপ, একটা কথা বলবে না। এত জোরে জোরে কথা বলছো কেন? সবাই জেগে যাবে, আস্তে কথা বলো। শখ এবার শান্ত হয়ে আস্তে করে বলল, কি হয়েছে স্যার? এত রাতে কি করতে এসেছেন? শখ, চলো না আমরা পালিয়ে যাই। আয়নের কথায় শখ অবাক হয়ে বলল, স্যার, আপনি পাগল হয়ে গেছেন এই কথা বলতে এত রাতে এখানে এসেছেন? স্যার, আপনি কি আমার সাথে মজা করছেন? আয়ন এবার শখের দুই গালে হাত দিয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি শখ, আর তোমাকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব না। প্লিজ চলো না, আমরা পালিয়ে যাই। এখনো সময় আছে, দেরি হয়ে যাওয়ার আগে চলো আমরা চলে যাই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে না পেলে মরার মতো বেঁচে থাকতে হবে আমাকে, যাকে বলে জীবন্ত লাশ। আয়নের কথাগুলো শখের কলিজা ছেদ করে বেরিয়ে যাচ্ছে। না সহ্য করা যাচ্ছে, আর না আয়নের কথাগুলো মেনে তার সাথে যাওয়া যাচ্ছে। সবটাই শেষ। আমি নিজেই সবকিছু শেষ করে ফেলেছি। সেদিন যদি আমি রাজি হতাম তাহলে আজ এত কিছু হতো না। আপনি পাগল হয়ে গেছেন স্যার। আপনি আমাকে ভালোবাসেন, আমি বাসি না। আর আমি যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন কিভাবে সংসার করব? তাহলে তুমিও একটু বুঝো, আমি তোমাকে ভালোবাসি। তাহলে মুনতাহার সাথে কিভাবে সারা জীবন সংসার করব? আমি আর পারছি না শখ, সত্যি আমি হেরে গেছি। আমি রাগ করে মুনতাহার সাথে বিয়েতে রাজি হলেও ভালো তো তোমাকেই বাসি, তোমাকেই চাই আমি। এখন আমি কি করব? বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। আপনার বাবা মায়ের সম্মান আছে আর আমার বাবা মায়ের সম্মান নেই? আমি কি আপনার জন্য আমার বাবা মায়ের সম্মান নষ্ট করে দিব? আপনি চলে যান এখান থেকে, না হলে সবাইকে ডাকতে বাধ্য হব। প্লিজ শখ, আমার সাথে চলো। আমি ভালো থাকতে পারবো না তোমাকে ছাড়া। জানো শখ, আমার না বাঁচার অনেক ইচ্ছে। আমি না অনেকগুলো বছর তোমার সাথে বাঁচতে চাই। না, এভাবে কথা বলতে থাকলে আমি আর নিজেকে ওনার সামনে ধরে রাখতে পারবো না। যে করেই হোক ওনাকে সরাতে হবে। আপনি কি যাবেন নাকি আম্মুকে ডাকবো? বলে শখ আম্মু আম্মু বলে চিৎকার করতে শুরু করলো। শখ, একটাবার ভেবে দেখো, একবার যদি মুখ ফিরে নেই না তাহলে আর ফিরেও তাকাবো না তোমার দিকে। তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আপনি চলে যান। কি হচ্ছে রে শখ? চিৎকার করছিস কেন? দরজার ওপাশ থেকে বলল শখের আম্মু। মুনতাহা জায়গা ছিল। চিৎকার শুনে মুনতাহাও শখের রুমে আসলো। এ কি আয়ন বাবা, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে বাবা? আমি যা ভেবেছিলাম তাই হলো। স্যার শখকে ভালোবাসি, আগে আমাকে পরিস্থিতি ঠিক করতে হবে। মনে মনে বলল মুনতাহা। আয়ন মাথা নিচু করে আছে, কথা বলার মতো শক্তি নেই তার।
আরে আম্মু, যাও তো তুমি, আমি ওনাকে ডেকেছি। আর শোক, তোর তো কোনো জ্ঞান কাণ্ড নেই, গরুর মতো চিৎকার করছিস। চুপ কর বেয়াদব মেয়ে, আর একটা কথা বললে মেরে সব দাঁত ফেলে দেবো। বড়দের মুখে মুখে কথা বলিস, বেয়াদব মেয়ে। রাহিলা বেগম আর কিছু না বলে চলে গেলেন। রাহিলা বেগম চলে যেতেই মুনতাহা দরজা লাগিয়ে দিল। চক, তুই বেলকুনিতে যা, স্যারের সাথে আমার কিছু কথা আছে। মুনতাহার কথা মতো শখ চুপচাপ চলে গেল। তুই মিথ্যা কথা বললে কেন মুনতাহা? তুমি তো আমাকে ডেকে নিয়ে আসো নাই, আমি তো নিজে থেকে এসেছি। স্যার, আপনি শখকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে কেন বিয়ে করছেন বলেন তো? আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, প্লিজ আপনি বিয়েটা বন্ধ করে দিন। তাহলে তুমি কেন রাজি হয়ে? স্যার, আমি বাড়ির সব ড্রাইভার তো আমারই। শখ না বলে বেঁচে গেছে, কারণ ও ছোট মেয়ে। আমি না বলে কোথায় যাব? আমার তো আর শখের মতো বড় বোন নেই, তার উপর চাপিয়ে দিব। আমাকে বাঁচান। এই বিয়েটা হলে আপনি আমি কেউই সুখী হব না, আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন। সবই বুঝলাম, এখন বিয়েটা ভাঙবো কি করে? আপনি শখকে বিয়ে করে নিন, তাহলেই তো হয়। আয়ান কিছু বলতে যাবে তার আগেই শখ বলল, আপু আমি একটু নিচে যাব। বলেই চলে গেল। শখ আমাকে ভালোবাসে না মুনতাহা, ও আমাকে বিয়ে করবে না। জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। তুমি আমাকে বিয়ে করে নাও, বিয়ের পরে ডিভোর্স দিয়ে তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে, কেউ আটকাবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। মেয়েটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু মেয়েটা না। তুই আমার মাথায় হাত দিয়ে বল, মুনতাহার আয়নের বিয়েতে কোনো রকম বাধা সৃষ্টি করবি না? তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? কি সব যাতা বলছো? আমি কেন আপুর বিয়েতে বাধা সৃষ্টি করতে যাব? নাটক করবি না। আমি জানি আয়ন তোকে ভালোবাসে, আর তুইও আয়নকে ভালোবাসিস। যদি উল্টোপাল্টা কিছু করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আম্মু তুমি এভাবে কথা বলছো কেন? একটা কথা ভুলে যাবে না, আমার জন্যই আপুর বিয়েটা আয়ন স্যারের সাথে হচ্ছে। আমি যদি এখনো আয়ন স্যারকে বলি আমি ওনাকে বিয়ে করতে রাজি, তাহলে উনি এক্ষুনি আপুর সাথে বিয়ে ভেঙে দেবে। তুই যদি এমনটা করিস তাহলে তুই তোর মরা মায়ের মাথা খা। মানেটা খুব সহজ, তুই আমার মরা মুখ দেখ। আম্মু এসব কি বলছো তুমি? তুমি আমার আম্মু হতেই পারো না। আমি আমার আম্মুকে নতুন করে দেখছি। কই, আগে তো আমার আম্মু এমন ছিল না। মারে, কষ্ট পাস না। আমার বড় মেয়েটার সুখ দেখার আমার অনেক ইচ্ছে, তার জন্য আমি তোকে এতগুলো কথা বললাম। কষ্ট পাস না মা। শখ কোনো কথা না বলে উপরে চলে। শখ, তুই চলে এসেছিস আর একটা কথা বলবি না। তুই এখনই স্যারের সাথে যাবি। এত রাতে কোথায় যাব আমি? কথা কম বল, গেলেই দেখতে পাবি। স্যার, ওকে আপনার সাথে নিয়ে যান। মুনতাহার কথা মতো আয়ান শখের হাত ধরে বেলকনির দিকে যাবে, ঠিক সে সময়ে রাহিলা বেগম এসে বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আর শখ, তোকে একটু আগে কি বললাম? আমি কিছু জানি না আম্মু। আপু স্যারের সাথে যেতে বললো, কি জানি কাজ আছে। রাত 4টের সময় কি কাজ থাকতে পারে মুনতাহা? আসলে আর কিছু বলতে পারলো না। রাহেলা বেগম থাপ্পড় বসিয়ে দিল মুনতাহা। খুব বেশি বড় হয়ে গেছো তাই না? বেশি পাকনামি করলে তোমার আদরের বোনকে আর পাবে না, বলে দিলাম। বলে রেগে চলে গেলেন রাহেলা বেগম। আচ্ছা আপু, আম্মু এমন করতেছে কেন? আমি এই আম্মুকে চিনতেই পারছি না। এটা অন্য কেউ। আমার আম্মু এমন হতেই পারে না। সব তোর জন্যই হয়েছে। তুই আমার জীবনটা শেষ করে দিলি রে শখ। তুই কবে নিজের ভালোটা বুঝবি রে? স্যার, আপনি চলে যান। এ মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন, হতভাগা মেয়ে কোথাকার। শখ, শেষবারের মতো বলবো, যাবে আমার সাথে? লজ্জা করে না আপনার এসব কথা বলতে? কাল আপনার বিয়ে আর আজ আমাকে এসব কথা বলছেন? আপনারা ছেলে মানুষ এমনই, একটা দিয়ে হয় না, হাজারটাই চাই। সব আপনার জন্য আজ এতগুলো কথা শুনলাম। আপনি এক্ষুনি চলে যান আমার চোখের সামনে থেকে। শখ বলেই মুনতাহা শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। আয়ান সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না, চলে আসলো। মুনতাহা শখে হতভাগা মেয়ে বলে চলে আসলো। এখন সব দোষ আমার? আমি দোষী? আমার কথাটা কেউ একবারও ভাবলো না, কেউ আমাকে একটু বুঝলো না। বলেই কান্না করতে শুরু করে দিল শখ। না পাওয়ার যন্ত্রণা তোমরা কি করে বুঝবে? আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তবে কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। তবে কি আয়ান স্যারকে আমি কোনো দিন পাবো না? এভাবে হেরে যাব নাকি আয়ান স্যারের কাছে চলে যাব? কিছুতেই মাথায় কাজ করছে না।
হঠাৎ করেই কেউ শখের মুখ চেপে ধরল। তারপরে শখের আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা রুহি আসলো আয়ানকে ঘুম থেকে ডেকে তোলার জন্য। আয়নের রুমে এসে দেখে আয়ান কপালে হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে। আয়ান, রুহি ডাক দিতেই আয়ান রুহির দিকে তাকালো। নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখা বোন হয়ে সত্যি খুব কষ্টকর। রুহি আয়ানকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। চোখ মুখ ফুলে আছে, চোখ লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি, কান্না করেছে। ভাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? এখনো সময় আছে, তুই বিয়েটা ভেঙে দিতে পারিস। শখকে বড্ড বেশি ভালোবাসিস তাই না রে? আমি কি মাকে বলবো বিয়েটা ভেঙে দেওয়ার জন্য? না আপু থাক, তার আর দরকার নেই, যা হচ্ছে হতে দাও। তাকে বোঝাতে পারিনি তাকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই আমি তাকে। সে বোঝে না। কালকে রাতে গিয়েছিলাম ওর কাছে, অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর যাই হোক, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। শখ আমাকে ভালোবাসে না আপু, প্লিজ তুমি চলে যাও, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুমাতে পারিনি। নিজের প্রাণপ্রিয় আদরের ভাইয়ের এমন অবস্থা রুহির কলিজায় গিয়ে লাগছে। আমার রাগী ভাইটা এত শান্ত হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। সব কিছুর জন্য ওই শখ দায়ী। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি শখকে কোনোদিন ক্ষমা করব। আমি ওকে বাচ্চা হয়ে গেলাম, শখ তো বাচ্চা মেয়ে। ওকে ভালো করে বুঝিয়ে বললে হয়তো শুনতো, আমরা তো বোঝানোর চেষ্টাই করিনি। নিজেকে সামলে নিয়ে রুহি বলল, বলছিলাম কি ভাই, শখ তো বাচ্চা মেয়ে, ও ভুল করতেই পারে। আমরা তো বড়, ওকে যদি বুঝিয়ে বলি তাহলে। আর কাউকে কিছু বলতে হবে না, তুমি যাও। কত ঘুমাবি তা আমার ভালো করেই জানা আছে। এখন বসে বসে কান্না করবি, আমি বুঝি না মনে করছিস? শোন, আমি কিন্তু তোর বড় বোন, ছোট থেকে তোকে মানুষ করেছি, তাই তোর মনে কখন কি চলে সব আমি জানি। আয়ান মাথা নিচু করে ফেললো। রুহি আর কোনো কথা না বলে চলে গেল। আর কত সময় লাগবে বাংলাদেশে পৌঁছাতে? আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যেতে বলো, না হলে সবকিছু শেষ। স্যার, এটা আমাদের গাড়ি না যে আপনি যেভাবে বলবেন সেভাবে যাবে। আর বেশি সময় লাগবে না, সন্ধ্যার মধ্যে পৌঁছে। শুভ লোকটির কলার ধরে, তোদের জন্য যদি আমি আমার মনটাকে হারিয়ে ফেলি তাহলে সব কয়টা লাশ ফেলে দিই। তোরা আমার খেয়ে আমার সাথে বেমানি করিস, আগে বিয়েটা বন্ধ করি, তারপর তোদের দিক। স্যার, আমার কোনো দোষ নেই। আপনার বাবাই তো আমাদের নিষেধ করেছে যেন আমরা খবরটা আপনার কাছে না। বাবাকে তো আমি পরে দেখে নিব। রাগে ভয়ে ছটফট করছে শুভ। নিজের প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবলেই কলিজা কেঁপে উঠছে শুভর। এখন কেমন লাগে হানাব সাহেব? আমার নিজের ছেলেকে তুমি নিজের ছেলের পরিচয় দিয়ে পাপ কাজ করেছ। আর না, আমি আমার ছেলেকে পাপ কাজ করতে দিব না। তোমার মেয়ে পারবে আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে। সেজন্য শুভকে কল করে সবটা বলে দিলাম। তুমি এই কাজ করেছো জানতে পারলে তোমাকে মেরে ফেলবো উনি। এতগুলো বছর চুপচাপ ওনার কথা শুনেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। আহনাব সাহেবের লোক তোমাকে পাগলের মতো খুঁজছে, তোমাকে পেলে মেরে ফেলবে। মরে গেলে যাব, তবু আমার ছেলেকে আর পাপ কাজ করতে। আচ্ছা আজ থাকো, আমি আসি, না হলে ধরা পড়ে যাব। বলেই চলে গেলেন। বাবা, এভাবে আর কতদিন? আমি তোমার নিজের সন্তান হয়েও আমাকে অনাথ হয়ে ঘুরে বেড়াতে হয়। আর ওই ফিরোজ, শখের নিজের ভাই, ওকে তুমি নিজের ছেলের পরিচয় দিয়ে রেখেছ। তাহলে আমার কি কোনো গুরুত্ব আছে তোমাদের কাছে? আমি না থাকলেও তোমাদের কোনো কিছু আসে যায় না। চুপ কর আয়াস, একদম বাজে কথা বলবে না। এত কিছু কার জন্য করেছি? সবকিছু তোমার জন্যই করেছি। এক কথা আর কতজনকে বলবে বাবা? শুভ নিজের বাবা না হয়ে ওকে নিজের বাবার পরিচয় দিয়ে একই কথা বলো। নিজের সন্তান থাকতে নিজের ভাইয়ের ছেলেকে নিজের ছেলে পরিচয় দিয়ে বড় করেছ। আমি এখানে কি পেলাম বাবা বলো? আমার ছোটবেলা, বাবা মায়ের ভালোবাসা সবকিছু হারিয়ে ফেলেছি, কিছু পাইনি আমি। আর সহ্য করতে পারছি না আমি। এবার সত্যিটা সবার সামনে আসা দরকার। দেখো আয়াস, এতগুলো দিন ধৈর্য ধরতে পেরেছ। আর কয়টা দিন বাবা, তারপর সবকিছু সামনে নিয়ে আসবো। সবটা তোমার মায়ের জন্য হয়েছে। আমি শখের সাথে আয়নের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা সবটা নষ্ট করে দিল। মুনতাহাকে আয়নের সাথে বিয়ে করাতে রাজি করিয়ে ফেললো, যার ফলে কাজটা কঠিন হয়ে গেল। হয়েছে, তোমার নাটক বন্ধ করো। কয়েক বছর ধরে তোমার নাটক দেখছি। বলে রেগে চলে গেল আয়ান। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মিহু। নিজের দেশে এসে একটা দীর্ঘ শ্বাস ফেলল মিহু।
আমার এত বছরের অপেক্ষার ফল সফল হলো। এবার আয়ান আর আমাকে না করতে পারবে না। আমাকে বিয়ে না করে কোথায় যাবে আয়ান সোনা? বলে মিহু লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। কি ব্যাপার, এতক্ষণ হলো দাঁড়িয়ে আছি, আয়াসের কোনো খবর নেই। ও তো বলেছিল আমাকে একটা কাজ ছেলেটাকে দিয়ে হয় না। টুকি, তুমি আমার কথা মনে করেছিলে আর আমি তোমার কাছে চলে আসলাম। দেখেছো ভালোবাসার কত টান। দেখো আয়াস, তোমাকে আমি আগেই বলেছি তুমি আমাকে পাওয়ার স্বপ্ন ভুলে যাও। আমি শুধু আয়ানকে ভালোবাসি, তাই আমি চাই না তুমি শুধু শুধু আমাকে ভালোবেসে কষ্ট পাও। ওরে বাবা, মহারানী রেগে গেল যে। আমি মজা করছিলাম। চলেন মহারানী, আপনাকে বাসায় পৌঁছে দিই। সব কথা পরে হবে, আগে আয়ানের কথা বলো। ওর ধারে কোনো মেয়েকে আসতে দাওনি তো? আমার আয়ান আবার অন্য কাউকে ভালোবেসে ফেলেনি তো? এবার মিহুর কথায় আয়েশের মুখ কালো হয়ে গেল। এবার সে কি করে বলবে তারই বোনের সাথে আয়নের বিয়ে? তার কথা মতো শখে আয়নের জীবন থেকে দূরে সরাতে চাইলেও তার আয়ন শখে নিজের থেকেও বেশি ভালোবাসে, সবসময় শখে চোখে চোখে রাখে। সে মিহুকে কি করে এসব কথা বলবে? যদি মিহু আমাকে ভুল বুঝে, না থাক, এখন কিছু বলবো না। বিয়েটা হয়ে যাক, তারপরে কিছু একটা বলা যাবে। সব কিছু ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মিহরানী। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। বলে বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়াস ও মিহু। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আয়নের বাসায় সবাই চলে এসেছে। মুনতাহাকে বউ সাজানো হয়ে গেছে। এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য বউকে নিয়ে আসতে বলল। আয়নকে কবুল বলতে বললে আয়ান 3 বার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। মুনতাহাকে বললে মুনতাহা তাই করলো। কাজী সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন। তারা যেন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে এবং সারা জীবন সুখে সংসার করতে পারে। ঘুম থেকে লাফ দিয়ে ধরফরিয়ে উঠল শখ। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ। তার মানে এটা স্বপ্ন ছিল? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আয়ান স্যার অন্য কারোর হয়ে গেছে? ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। কিন্তু স্যার তো সত্যি সত্যি আজ অন্য কারোর হয়ে যাবে। শখ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 6টা বাজে। কাল রাতের কথা মনে পড়তেই শখের মনে হলো কেউ ওর মুখে চেপে ধরেছিল, আর কিছুই মনে নেই। কিন্তু আমি সারাদিন কি করে ঘুমালাম? মাথায় কাজ করছে না, মাথায় ধরে বসে আছে শখ। ঠিক সে সময়ে রুমে আসে মুনতাহা। কি রে, তোর ঘুম ভাঙলো? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আম্মু বলল তুই নাকি অসুস্থ, তাই আসতে পারছি না। দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক মানুষ বাসায়, অসহ্য লাগছে। তুই তো জানিস আমি আবার বেশি মানুষের মাঝে থাকতে পছন্দ করি না, তাই তোর রুমে আসলাম। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। শখ আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। শখ চলে যাওয়ার সাথে সাথে মুনতাহা আবার শুভকে কল করলো। একটি লোক ধরে বলল, এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? দেখছো শুভ তোমাকে ইগনোর করছে, তবু তুমি বিরক্ত করেই যাচ্ছ। শুভ তোমার সাথে কথা বলতে চায় না, তুমি আর এখানে ফোন বা মেসেজ দিবে না বলেই লোকটি কল কেটে দিল। শুনুন, আমার কথাটা তো একবার শুনুন। একটা বার শুভর কাছে ফোনটা দিন, আমি শুধু ওকে কটা কথা বলবো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। মুনতাহা বুঝতে পারলো কলটি কেটে দেওয়া হয়েছে। কেন করলি শুভ এরকম? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি। তবে কেন এসেছিল আমার জীবনে, আর এখন আমার সবকিছু এলোমেলো করে দিয়ে আবার আমাকে অবহেলা করছো? আমি যে আর পারছি না শুভ। বলেই কান্না করতে লাগলো মুনতাহা। শখ ওয়াশরুমে গিয়ে দেখলো তার হাত ভর্তি মেহেদি, হাতের মাঝখানে এ লেখা। তার যতদূর মনে আছে সে তো মেহেদি দেয়নি, তাহলে মেহেদি দিয়ে দিল কে? শখ শাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো। এ কি, আপু গেল কোথায়? এখানেই তো ছিল। শখ একটা সালোয়ার কামিজ পরে বাহিরে গেল। বর এসেছে বলে সবাই চিৎকার করছে। শখের আর বুঝতে বাকি রইল না যে আয়ানরা চলে এসেছে। আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আর পারছি না। এমন কপাল যেন শত্রুরও না হয়। নিজের চোখের সামনে নিজের কাছের মানুষটা অন্য কারোর হয়ে যাচ্ছে। মুনতাহাকে আয়নের পাশে নিয়ে গিয়ে বসানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। দূর থেকে সবকিছু দেখছে সব। মুনতাহা ও আয়ান দুটি মানুষ যেন পাথর হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই, যেন মাটির পুতুল, যার যেভাবে খুশি ব্যবহার করছে। সবার খুশির জন্য চুপচাপ বসে সহ্য করে নিচ্ছে। কাজী সাহেব মুনতাহাকে কবুল বলতে বললে
মুনতাহা কবুল বলার আগেই শুভ তার দলবল নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলল। শুভ কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, খুব শখ তাই না তোর বিয়ে পড়ানোর? এখন উপরে গিয়ে বিয়ে পড়াবি যা। আমার কোনো দোষ নেই, আমার কাজই এটা। তার জন্য আপনি আমাকে মারবেন? আমি আপনার বাবার মতো। এই বাড়িতে কোনো বিয়ে হবে না, লাশ ফেলে দিব আমি। বলে মুনতাহার চুল ধরে টেনে তুলে বলল, শখ তাই না রে অন্য কাউকে বিয়ে করার? তোকে বলেছিলাম আমাকে যা ইচ্ছে খুশি করিস, কিন্তু অন্য কারো হবার এমন দুঃসাহস কোনোদিন দেখাবি না। এর পরিণাম খুব খারাপ হবে। তুই আমার কথা অমান্য করিস। এতদিন শুভর ভালোবাসা দেখছিস, এখন শুভর ঘৃণা দেখবি, কতটা ভয়ঙ্কর। মুনতাহা বলল, ছাড়ুন আমাকে, আমার লাগছে। আপনার ভালোবাসা এতদিন কোথায় ছিল? আর বলতে পারল না। শুভ আরো শক্ত করে মুনতাহার চুল টেনে ধরল। মুনতাহা ব্যথায় চিৎকার করছে। সবাই ভয়ে চুপ হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। কালো পোশাক পরা ভারী দেহের মানুষগুলো বন্দুক হাতে পুরো বাসা ঘিরে দাঁড়িয়ে আছে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই। মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা, তাই চেনারও উপায় নেই। এতক্ষণ দূরে থেকে সবকিছু দেখছিল আয়ান। এসব দেখে রেগে এসে শুভর গালে থাপড় বসিয়ে দিল। শুভ মুখের দিকে না তাকিয়েই বলল, এই এরে তার এত বড় সাহস আমার গায়ে হাত তুলে? বন্দুক হাতে সামনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। এটা তোর কি ধরনের ব্যবহার? এই শিক্ষা পেয়েছিস তুই? আমার থেকেও কি তোর রাগ বেশি? শুভ এবার মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, ভাইয়া তুমি জানো না এই মেয়েকে পাওয়ার জন্য কত বড় বেয়াদব হতে পারি। ওকে বলেছিলাম আমি ছাড়া অন্য কারো হবার দুঃসাহস যেন না দেখায়, ও সেটাই করেছে। ওকে আমি শেষ করে দিব। বলে মুনতাহার দিকে এগিয়ে যেতে লাগলে আয়ান আস্তে করে শুভকে ডাক দিল। শুভ থেমে গেল। রাগ করিস না, ভালোবাসা এভাবে হয় না। রাগ না দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দেখতি, মনের কোণে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়ে যেত। রাগ দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে সুন্দর ব্যবহার আর ধৈর্যের দরকার সবচেয়ে আগে। তুই চিন্তা করিস না, তোর বিয়ে মুনতাহার সাথেই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তখনই রুহি বলল, তাহলে আমাদের কি হবে? মুমতাহার সাথে তো তোর বিয়ে হওয়ার কথা। আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। ভাইয়া তোমার সাথে মুনতাহার বিয়ে হচ্ছে, কিন্তু তুমি তো। চুপ, আর একটা কথাও না। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি দিলেই কি আর না দিলেই কি, মুনতাহাকে আমি বিয়ে করব। ও শুধু আমার বউ হবে। এতে যে বাধা দিতে আসবে আমি তাকেই শেষ করে ফেলবো। মুনতাহা শুধু আমার। ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হতে দিব না। ওকে মেরে নিজেকে শেষ করে দিব। কি বেয়াদব ছেলে রে বাবা! আমি কিছুতেই বিয়ে দিব না। দরকার পড়লে সারা জীবন মেয়েকে ঘরে বসিয়ে রাখবো। আন্টি আপনি শান্ত হন। আপনি শুভকে যতটা খারাপ ভাবছেন ও এতটা খারাপ না। মুনতাহাকে খুব বেশি ভালোবাসে, তাই এমন পাগলামি করছে। আমি ওকে ছোট থেকে চিনি, ও খুব ভালো। শুভ অবাক, ও রাগী ভাই এত সুন্দর করে কথা বলছে, তাও আবার এতটা শান্ত হয়ে। এই ছেলে তোমার কি হয়? তুমি কিভাবে ওকে চেনো? আর ওর হয়ে এত কথা বলছো কেন? পরে যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলে, তার দায়ভার কে নিবে? তুমি? আয়ান হালকা হেসে বলল, আন্টি ও আমার ফুপির ছেলে, সম্পর্কে আমার ফুপাতো ভাই হয়। ওকে আমি কোনোদিন ফুপাতো ভাই বলে মনে করিনি, নিজের ভাই মনে করে এসেছি। আর আমি আপনাকে কথা দিলাম, মুনতাহার যদি কিছু হয় তার দায়ভার আমার। বাবা এতটা বিশ্বাস? মুনতাহার বাবা না আসলে আমি কিছু করতে পারবো না। আমার তো তোমাকে পছন্দ, এই ছেলেকে না। আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ভাইয়া কারো বিয়ে পড়ানো লাগবে না, আমি নিজের বিয়ে নিজেই করে নিতে জানি। বলেই মুনতাহার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল শুভ। কেউ কিছু বলতে পারল না। আচ্ছা এত কিছু হয়ে গেল, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। মনে মনে বলল শখ। আয়ান এখন কি হবে? এই মেয়েকে যে শুভ ভালোবাসে, আগে জানলে কখনোই তোর সাথে এর বিয়ে ঠিক করতাম না। আচ্ছা আপু বাদ দাও, চলো বাসায় চলে যাই আমরা। আয়ান তোর মাথা খারাপ হয়ে গেছে? বউ ছাড়া বাসায় ফিরলে লোকে কি বলবে? কতটা অপমানিত হবে। আর বাবা মাও এটা কি করে সহ্য করবে? আয়ান চুপ করে আছে।
আমি সফল হয়েছি, আমার কাজ আমি করে ফেলেছি। এখন কোথায় যাবে আহনাফ সাহেব? আমি আজকে আমার ছেলেকে আমার কথা বলে দিব। বলে লোকটি হাসলো। আয়নরা চলে যাচ্ছিল, ঠিক তখনই আহনাফ সাহেব আসেন, আয়নের হাত ধরে বলেন, আমি তোমাকে কি বলবো, সত্যি লজ্জায় আমার বলার কিছু নেই। আমার মেয়ে যে অন্য কাউকে ভালোবাসে এটা আগে জানলে আমি তোমার সাথে মুনতাহার সাথে বিয়ে দিতে রাজি হতাম না। স্যার এখন এসব বলে কি হবে? আমাদের যা ক্ষতি করার তা করেই দিয়েছেন। এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? বউ নিতে এসে খালি হাতে ফিরে যাব, এর থেকে বড় অপমানের আর কি হতে পারে? তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের খালি হাতে ফিরিয়ে দিব না। আমি আমার শখের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। তোমরা কি আমার শখকে মাফ করে মেনে নিবে? আয়ন কোনো কথা বলছে না। রুহি আহনাফ সাহেবের কথায় খুব খুশি হয়ে বলল, শখ তো আয়নকে বিয়ে করতে চাই না। শখ কি রাজি হবে? শখকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি বললে ঠিক আমার কথা শুনবে। আমি কি খেলনা নাকি যার যেভাবে ইচ্ছে খেলবে? আমি শখকে বিয়ে করব না। আপু তুমি থাকো, আমি চলে গেলাম। বাবা মায়ের কথা একটা বারও ভাবলি না আয়ান? তারা কতটা আশা নিয়ে বসে আছে, তুই তাদের জন্য নতুন বউ নিয়ে যাবি। বাবা মায়ের সম্মানের দিকটা একবার ভাব। তুই কেমন ছেলে রে? আপু আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি যা বলবো তাই হবে। আমি তোর বড় নাকি তুই আমার বড়? তোর এত সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে কথা বলছিস? আয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি তার স্বামীকে হাত দিয়ে ইশারা করলে উনি এসে আয়নকে নিয়ে যায়। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।